নমস্কার, আমি শালিনী। সাহিত্য বিজ্ঞানের আরো একটা পডকাস্টে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে সাধারণত আমাদের বাংলা পডকাস্টে এর আগে কখনো আজকে যে বিষয়টা নিয়ে কথাবার্তা হবে এই পডকাস্টে, সেটা নিয়ে আগে খুব কম, বা বলা যেতে পারে আমার নজরে একটাও এরকম পডকাস্ট আসেনি যেখানে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এই বিষয়টা কি না, আপনার এবং আমার বাড়িতে যে পোষ্যটা রয়েছে, আমাদের হেলথের মতো আপনার তাদের হেলথও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু না জানার জন্য অনেক ছোট বাচ্চা কিন্তু অবহেলায় মারা যান বা দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েন। সেটাকে বন্ধ করাটা খুব প্রয়োজনীয়। তাই জন্য আজকে যার সাথে কথা বলবো, আমাদের সাথে যিনি আছেন, ডক্টর কৌস্তব বাসু স্যার। নমস্কার স্যার। আমার চ্যানেলের নাম নমস্কার, নমস্কার। জানে। স্যারের অ্যাপয়েন্টমেন্ট আমি হুম, খুবই শিগগিরই যে পেয়ে যাবো এটা আমি ভাবতে পারিনি। আমি জাস্ট বলে রেখেছিলাম। থ্যাংক ইউ স্যার, আজকে আপনি আহ, এসেছেন। তো না না, আপনাদের তরফ থেকে এই ধরনের একটা উদ্যোগ খুবই ভালো। আচ্ছা। কারণ এখন যেভাবে পোষ্য চারিদিকে সবার কাছে বাড়ছে, সেই ক্ষেত্রে থেকে দেখতে গেলে যে এই ধরনের একটা পডকাস্ট বা এই ধরনের একটা আলোচনা, বিশেষ করে এগুলো একটা আলোচনার মতোই, এই আলোচনাগুলো থাকাটা খুব জরুরি। মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যই আলোচনাগুলোর খুব দরকার আছে। হুম। একদমই। মানে আমরা এই শীতকালের সময়টা তো দেখি যে রাস্তায় কত ছোট ছোট বাচ্চা, কত রকমের রোগ হচ্ছে তাদেরকে। জানার অভাবে অনেক লোক ট্রিট করতে পারছে না, ভুল খাবার খাইয়ে ফেলছে। এগুলো বন্ধ হওয়াটা খুব দরকার। তো স্যার, মোটামুটি একটা পডকাস্টের মধ্যে তো একটা নির্দিষ্ট সময়সীমার ব্যাপার থাকে। তাই জন্য আমি কিছু প্রশ্ন হুম। গুছিয়ে নিয়ে বসেছি। তো আমি আপনাকে সেই প্রশ্ন অনুযায়ী বলবো, এবার হ্যাঁ, মাঝখানে যদি আপনার মনে হয় যে আপনি আরো হ্যাঁ, কিছু বলবেন, অবশ্যই সেটা নিশ্চয়ই বলবেন। ঠিক আছে, তাহলে শুরু হ্যাঁ, করছি আজকে। অবশ্যই। ঠিক আছে। বলুন। হ্যাঁ, তো বলুন। আমার প্রথম যেটা প্রশ্ন, যে যখন কোনো ছোট কুকুর, ছোট বয়সে একদম জন্মানোর পর কোনো কুকুর বা বেড়ালকে আমরা অ্যাডপ্ট করছি, সেই বয়সটা মিনিমাম কতটা হওয়া উচিত? মানে মায়ের দুধ খাওয়ার তার একটা ব্যাপার থাকে, সেটা মিনিমাম কতটা হওয়া উচিত, কোন বয়সে এসে অ্যাডপ্ট করবে? দেখুন, এরা মোটামুটি মায়ের দুধ খায় 45 দিন থেকে 2 মাস বয়স পর্যন্ত। এবার তার মধ্যে আমরা একটা শিডিউল মেনটেন করি, যখন থাকে হচ্ছে যে কমপ্লিটলি মায়ের ব্রেস্ট ফিডিং এর ওপরেই ওরা ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে 30 দিন পর্যন্ত। আর তারপরে আমরা কিছুটা কমার্শিয়াল অথবা হোমমেড ডায়েটের মধ্যে রাখি, এবং তার সাথে মায়ের দুধ দুটোই চলতে থাকে সাইমালটেনিয়াসলি। ওকে। এই ক্ষেত্রে আমরা যেটা সবসময় সাজেস্ট করে থাকি, যে যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে হয় বা বাড়িতে নিয়ে আসতে হয় নতুন বেবি, সেক্ষেত্রে মিনিমাম 45 ডেজ অব্দি অন্তত যেন মায়ের কাছে থাকে। 45 ডেজ অ্যান্ড অ্যাবভে নিয়ে আসাটাই ভালো। আবার এর একটা জিনিসও বলা হয় যে নট মোর দ্যান 6 মান্থস, কেননা 6 মাসের পরের দিকে যখন কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করা হয়, তখন কিন্তু তার ক্ষেত্রে একটা আলাদা স্পেশাল কেয়ার লাগে, এবং আলাদা একটা এনভায়রনমেন্ট, 6 মাসেও একটা এনভায়রনমেন্টে রেডি হয়ে গেছিল, তার এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, সেটা নিয়েও আমরা সচেতন করে থাকি জেনারেলি পেট ওনার্সদের। তবে যদি মিনিমাম এজে আনতে হয়, তাহলে বেস্ট হচ্ছে 45 ডেজ টু 2 মান্থস, মানে 60 ডেজ এর মধ্যে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করা। আর যদি আপনি একদম স্ট্রিট থেকে, মানে একদম স্ট্রিটের কোনো বেবিস কে তুলে আনতে চান, হুম, হুম। তাহলে কিন্তু সেক্ষেত্রে বারবার এটা খেয়াল রাখবেন যে অ্যাটলিস্ট 2 মান্থস যেন হয়। এবং আপনার ওই স্ট্রিটে থাকাকালীনই সেই বেবিটাকে কিছুদিন আপনি আগে নজরে রাখবেন, যে মায়ের কাছে থাকছে সেই সময়। এবং পারলে ওখানে থাকাকালীনই যদি একবার ডিওয়ার্মিং করিয়ে নিয়ে তারপরে নিয়ে আসতে পারেন, সেটা ভালো হয়। কেননা স্ট্রিট বেবিকে একদম ডাইরেক্ট হঠাৎ করে তুলে নিয়ে চলে আসলে তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, যে ওরা প্রথমে বুঝতে পারে না তাদের পুরো এলাকাটায় হঠাৎ করে মা, তার ভাই বোনের যে সঙ্গটা ছিল সেটা ছিটকে যাচ্ছে। হুম। তখন তারা একটু উইয়ার্ড বিহেভ করে। তো সেই কারণে আমরা বলি যে প্রথমে আগে ওদের সাথে একটা কানেকশন তৈরি করুন, করে তারপরে নিয়ে আসুন, সেটা বেটার। আচ্ছা। তাহলে ওদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না হুম। বিষয়টা। এক্ষেত্রে একটা একটা প্রশ্ন করব। অনেক সময় কি হয়, এটা আমি কুকুরের ক্ষেত্রে খুব বেশি লক্ষ্য করেছি বলবো না, তবে বিড়ালের ক্ষেত্রে খুব লক্ষ্য করেছি যে হয়তো বিড়ালের অনেকগুলো বাচ্চা একসাথে হলো, অনেকে এসে না একদম কচি বাচ্চাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়ে চলে যায় বা ফেলে দিয়ে চলে যায়। তা এই এই ধরনের ঘটনা ঘটলে, হুম, যেটা আমাদের হাতের বাইরে, হুম, সেখানে কি করব, মানে হুম, কিভাবে টেক কেয়ার করবো বাচ্চাকে?
দেখুন, বিশেষ করে এই শীতকালের দিকে একটা কুকুরদের এবং বিড়ালের ক্ষেত্রেও বাচ্চা এরকম ছেড়ে দিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, কারণ অনেকগুলো বাচ্চা একসাথে হয়েছে, কারোর বাড়ির পাশে কেউ একটা অন্যের বাড়ির পাশে ছেড়ে দিয়ে চলে গেল। এবার স্বভাবতই দেখা যায় যেটা যে যার বাড়ির সামনে ছেড়ে দেওয়া হচ্ছে বা কোনো একজন কারোর বাড়ির কাছে দিয়ে দেওয়া হলো, তিনি তখন সেটাকে তুলে নিয়ে টেক কেয়ারে রাখছেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথম সাজেশন থাকে সেটা হচ্ছে যে দুম করে গরুর দুধটাকে হঠাৎ করে ইন্ট্রোডিউস করে দেবেন না, কিছুটা ডাইলুট করে এবং আস্তে আস্তে খাওয়ানোটাই বেটার। এবং প্রথমে যেটা করতে হবে যে আগে বুঝতে হবে যে তার বয়সটা কিরকম, কি বয়সে ছেড়ে যাচ্ছে। কেননা দাঁত ফোটা বা না ফোটার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। কেননা দাঁত ফুটে গেলে ওরা অনেক সময় কিন্তু দুধ রিজেক্ট করে, এবং তার থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে যদি আপনি ঘরের খাবার কিছু খাইয়ে দেন। সেই জন্য ওই সময়টা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এর কি খাওয়া উচিত। জেনারেলি আমরা কি করি, যদি দেখি যে দাঁত ফোটেনি, তাহলে আমরা সাজেস্ট করি মিল্ক, যে হ্যাঁ ঠিক আছে, তাকে গরুর দুধটা পাতলা করে দেওয়া যাবে, অসুবিধে নেই। কারণ ওই মোমেন্টে অ্যাভেলেবেল তো আর কিছু থাকে না। আপনি দুম করে বললেই কালকে সকালবেলা একটা বাচ্চাকে দেখলেন, আর পরের দিনই আপনি গিয়ে একটা কিটেনের কমার্শিয়াল মিল্ক নিয়ে চলে আসছেন, এটা সবসময় পসিবল হবে না। হবে না। তো প্রাইমারিলি আপনি গরুর দুধটাকে ভালো করে ডাইলুট করে তাকে দিতে পারেন। যদি তার কোনো সমস্যা না হয় তাহলে সেটা কন্টিনিউ হোক, অসুবিধা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আরেকটু বড় অবস্থায় যদি এরকম সেগ্রিগেটেড হয়, তখন তারা অলরেডি কিন্তু মায়ের সাথে সাথে অন্যান্য, যেমন মাংস বা ওই জাতীয় খাবার যেগুলো রাস্তায় খাওয়া থাকে, মাছ বা মাংস এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে, তখন তাকে কিন্তু দুধ দিলে সে কিন্তু খেতেও চাইবে না, রিজেক্ট করবে, এবং তার থেকে অনেক সময় ইনফেকশনও হতে পারে। তখন ওটা একটু দেখে খাবার দিতে হয়। তখন আমরা একটু কমার্শিয়াল ফুডের দিকে যেতে বলি, অথবা বাড়িতে উম, অল্প মাছ বা মাংসকে একদম সেদ্ধ করে দিয়ে স্টার্ট করতে বলি। সেটা ডিপেন্ড করে, যদি ওই 2 মাসের ওপরে নিয়ে আসেন বা এইগুলো হয় তখন আমাদের ওই চেঞ্জেস গুলো লাগে। বাট একদম বাচ্চার ক্ষেত্রে আমরা বারবারই বলছি যে পাতলা করে গরুর দুধ দিতে পারেন, অ্যাজ আ হোল কোনো সমস্যা নেই। একটা জাস্ট কথা এখানে থাকে, সেটা হচ্ছে গরুর দুধে একটা প্রবলেম হয় অনেকের, সেটা মানুষের ক্ষেত্রেও হয়, ওদের ক্ষেত্রেও দেখা যায়, ল্যাকটোজ ইনটলারেন্স এর প্রবলেম। যে বাচ্চার এই সমস্যাটি রয়েছে তার কিন্তু গরুর দুধ খেলেই পাতলা পায়খানা এবং ভমিটিং এর প্রবলেমটা দেখা যায়। সেটা আপনি প্রথম দিন দিলেই বুঝতে পারবেন। এবং যদি সেরকম কিছু ঘটনা ঘটে, তখন সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। কিটেন মিল্ক রিপ্লেসার মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল কিছু থাকে, সেগুলোর কোনো একটা নিয়ে এসে স্টার্ট করতে পারেন। তবে হ্যাঁ, গরুর দুধ একটা সার্টেন টাইম পিরিয়ড অব্দি দেয়া ভালো। তারপরে আমরাও বারণই করে থাকি যে 2 মাসের পরে আর বিশেষ না। আচ্ছা। ওকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। 2 মাসের পর আর না হ্যাঁ, দেওয়াটাই আপনি প্রেসক্রাইব করছেন। না দেওয়াটাই ভালো দুধ ব্যাপারটা 2 মাসের পরে, কারণ মায়ের মিল্কটা তো আর 2 মাসের পরে ওরা পাবেই না। তো হ্যাঁ। স্বাভাবিক তখনও গিয়ে দুধ চালিয়ে যাওয়াটা খুব একটা স্বাস্থ্যের পক্ষে ওদের ভালো নয়। কারণ গ্রোথের ফ্যাক্টর গুলো তখন দুধে কমপ্লিটলি পায় না ওরা, আচ্ছা। তখন ওদের জন্য প্রোটিন দরকার। তো হুম। স্বাভাবিক প্রোটিনের জন্য আপনাকে মাছ অথবা মাংসের উপরে কিছুটা দিতে হবে। ডিপেন্ড করতে হবে। একদম। হ্যাঁ, হ্যাঁ। একদম। তো স্বাভাবিক ওই জন্য ওইদিকে, অথবা কোনো কমার্শিয়াল ডায়েট যিনি পারবেন তিনি কমার্শিয়াল ডায়েটেও দিতে পারেন, অসুবিধার কিছু নেই। আচ্ছা। কমার্শিয়াল ডায়েটও চলতে পারে এই সেক্ষেত্রে। এই ক্ষেত্রে বলি আমি, একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলবো। অনেকের সাথে মিলতেও পারে, হুম, নাও মিলতে পারে। আমার আম, আমার বাড়িতে শেষ 14 বছর ধরে হুম, পেটস আছে, মানে শুধু কুকুর নয়, বিড়ালও হুম, রয়েছে। এবং আমার বাড়িতে হুম, হুম, হুম। বিড়ালের সংখ্যা প্রায় 20 জন ছিল, যারা এখন আর নেই, আচ্ছা। ওরা মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটি বিড়াল আছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওদের মধ্যে, যে হুম, মানে আমার বিড়াল যারা ছিল, তারা না মাছ মাংস খুব একটা প্রেফার করতো না। ওরা একটু ওই দুধ, হুম, তারপর ক্যাট ফুড এগুলোই ভালোবাসতো। অপরপক্ষে আবার দেখতাম হুম, আমার আমার যে কুকুরটা রয়েছে, সে সারা জীবনে কোনো দিন ডগ ফুড খায়নি। ও ভাত মাংস হুম। ছাড়া আর কিছু খেতেই চাইতো না। তো আপনি যদি হ্যাঁ, একটা প্রপার ডায়েট বলেন, যে এই দুটো মিলিয়ে মিশিয়ে আমরা কিভাবে একটা হেলদি ডায়েট বাচ্চাদের তৈরি করব। দেখুন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কিরকম অভ্যেস তৈরি করছেন তার উপরে আচ্ছা। অ্যাকচুয়ালি। হুম। কেননা বিড়ালের ক্ষেত্রে এবং কুকুরের ক্ষেত্রে দুজনের ফুড ইনটেক প্যাটার্নটা আলাদা। বিড়াল যেমন অল্প অল্প করে বারে বারে খেতে পছন্দ করে, হুম। কুকুর কিন্তু মানুষের মতো অনেকটা যে তার একটা স্টেডি
টাইমিং রয়েছে, সে সকালবেলা একবার খাবে, দুপুরবেলা একবার খাবে, কোনো কোনো ডগ বিকেলে একবার, আবার রাত্তিরে গিয়ে আর একটা ডিনার করলো, অথবা কেউ হয়তো দিনে দুবার খেলো, লাঞ্চ আর ডিনার ছাড়া সে কিছু খায় না। এই ব্যাপারটা রয়েছে কুকুরের মধ্যে, কিন্তু বেড়ালের ব্যাপারটা একটু আলাদা। বেড়াল কিন্তু এরকম ধরা বাঁধা নিয়মে যেতে চায় না। ওদের বক্তব্য হচ্ছে আমি একটুখানি খাবো, আমার আবার যখন পেট খালি হয়ে যাবে, আমার খিদে পাবে, আমি আবার খাবো। হুম। এইরকম একটা ব্যাপার। তো হুম। সেক্ষেত্রে বিড়ালের ডায়েটের ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি, এবং বিড়ালের একটা ব্যাপার রয়েছে, সে হচ্ছে যে খাবারটায় অভ্যস্ত সে চট করে ওই খাবারটাকে চেঞ্জ করতে চায় না। এরকমও আমরা দেখেছি যে কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের ক্যাট ফুড হুম। তার খুব পছন্দ, তাকে হুম। যখন তার থেকে বেটার কোয়ালিটির অন্য কোনো ক্যাট ফুড দেওয়া হচ্ছে, সে সেটাকে ছুঁয়েও দেখছে না। হুম। সে বসে আছে ওই স্পেসিফিক ব্র্যান্ড অফ ক্যাট ফুডটাই খাওয়ার জন্য। কেননা বিড়ালের ক্ষেত্রে এটা ভীষণ ম্যাটার করে যে ওর কাছে ওই স্মেলটা, ওই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। ওটাই ইম্পর্টেন্ট। ওর ফেভারিট, ওটাই ও খাবে। হুম। বেড়ালের এবং কুকুরের ক্ষেত্রে এই ডিফারেন্সটা হয়ে যায়। এবার ঘটনা হচ্ছে, আপনি যদি বলেন যে একটা ব্যালেন্স ডায়েট কিভাবে আমরা তৈরি করতে পারি, হুম। আমরা যেটা বারবার ফলো আপ করতে বলি সেটা হচ্ছে যে দেখুন, কমপ্লিটলি কমার্শিয়াল ফুড বা কমপ্লিটলি হোমমেড ডায়েট, হুম। দুটোর মধ্যেই কিছু ফাঁক ফোকর রয়েছে। মানে আপনি যখন কমপ্লিট কমার্শিয়াল ডায়েটে রাখছেন, শুধু ডগ ফুড বা শুধু ক্যাট ফুড খাচ্ছে, হুম। তারও কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। আবার যখন আপনি পুরোটাই হোমমেড ডায়েটে রাখছেন, তারও কিছু ভালো খারাপ দিক রয়েছে। আচ্ছা। তো সেক্ষেত্রে মিক্স আপ করে জিনিসটাকে রাখাটা বেটার। হুম। আপনি যখন বড় করছেন, এবার ওদের ফিডিং চার্টে তিনটে স্টেজ হয়। প্রথম হচ্ছে ফাস্ট গ্রোয়িং ফেজ, যেটা হচ্ছে আপ টু 9 মান্থস থেকে 1 বছর। হুম। এটা হচ্ছে একটা গ্রোয়িং ফেজ ওদের। তারপরে হচ্ছে মানে মিনিমাম একটা ওদের বডি মেনটেনেন্স ডায়েট, হুম। যেটা অ্যাডাল্ট ফেজে ওরা খাবে। হুম। আর একটা হচ্ছে জেরিয়াট্রিক, মানে বয়সকালের দিকে। হুম। এবার প্রথম দিককার যখন গ্রোয়িং ফেজ চলছে, তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফাস্ট, একটা হচ্ছে স্লো গ্রোথ। ফাস্ট গ্রোথ যেটা হয় প্রথম 6 মাসে, ওই প্রথম 6 মাসটা আমরা বারবার বলে থাকি, বিশেষ করে ডগেদের ক্ষেত্রে, যারা ধরুন ব্রিড ডগ পুষছে বা স্ট্রিট ডগও যারা পুষছে, তাদের ক্ষেত্রেও এটা আমরা একটু সাজেস্ট করে থাকি। এবার এটা ডিপেন্ড করে যায় যখন লোকজন কে কেমন অ্যাফোর্ড করতে পারছেন তার উপরে। সেটা হচ্ছে প্রথম 6টা মাস আপনি কমার্শিয়াল ফুডের ওপরেই রাখুন। কেননা এই সময়টায় গ্রোথ ম্যাটার করছে, এবং এই সময় ও যে গ্রোথটা নিয়ে নেবে বা যে ইনটেকটা করে নেবে, ওটা কিন্তু ওর থ্রু আউট লাইফ চলবে। যে কারণে আপনারা দেখবেন যে কুকুর বা বিড়ালের ক্ষেত্রে 1 বছরের মধ্যে ওরা যে গ্রোথটা পেয়ে যায়, তারপরে কিন্তু খুব বেশি বাড়ে না। তারপরে যেটা হয় সেটা হচ্ছে মোটা হচ্ছে। হুম। গ্রোথ কিন্তু ওভাবে হচ্ছে না, ও কিন্তু মোটা হচ্ছে, কিন্তু গ্রোথ না। তাই প্রথম গ্রোয়িং ফেজ, যেটা ফার্স্ট গ্রোয়িং ফেজ, সেটা হচ্ছে ফার্স্ট 6 মান্থস। এই প্রথম 6টা মাস আমরা বলি কমপ্লিট আপনি কমার্শিয়াল ডায়েটে রাখুন, ভালো কোনো কমার্শিয়াল ফুড ডায়েটে রাখুন। তারপরের 6 মান্থসে আপনি 1 টাইম হোমমেড ডায়েট এবং 3 টাইম কমার্শিয়াল ডায়েটে রাখুন। মোটামুটি আমরা যদি 4 ভাগে ভাগ করি খাবারটাকে। আচ্ছা। আর এটা আমি প্রাইমারিলি কুকুরটা বলছি, তারপরে বিড়ালেরটাও বলবো। ওকে। কুকুরের ক্ষেত্রে এটা, এবং তারপরের দিকে যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তখন যখন মেনটেন করছে বডি, তখন আপনার হচ্ছে দুবারের খাবারে যদি আপনি ভাগ করে নেন লাঞ্চ আর ডিনার, হুম। তাহলে আপনি আইদার লাঞ্চ অথবা ডিনারটা কোনো একটা করবেন হোমমেড ডায়েট, হুম। আর আর একটা রাখবেন কমার্শিয়াল ডায়েট। হুম। তাহলে এইটা করলে কি হয়, এটা একটা ব্যালেন্স মেনটেন করে। আপনি হোমমেড ডায়েটে নিউট্রিশন মেপে দিতে পারছেন না, সেটা আপনার কমার্শিয়াল ডায়েট মিট আপ করছে। হুম। আবার দুবেলা হোমমেড ডায়েট খেতে থাকলে যেটা হয় যে ওদের সব সময় একটা অরুচি চলে আসে, একই খাবারের প্রতি অরুচি চলে আসতে থাকে। হুম। এবং আপনি কত ভ্যারাইটি প্রোভাইড করবেন, কুকুরের ক্ষেত্রে এটা মাঝে মধ্যেই হয় যে ওরা মাংস খেতে খেতে অরুচিতে পড়ে গেল, হুম। আর চিকেনটা ভালোই লাগছে না, হুম। তখন ওকে আবার ঘুরিয়ে একটু মাছ দিতে হবে, একটু ডিম দিতে হবে। এই জিনিসটা কাটানো যায় কমার্শিয়াল ডায়েটটার সাথে থাকলে। কি, কমার্শিয়ালে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, অনেক রকমের টেস্টের ফুড রয়েছে, গ্রেভি রয়েছে, তার সঙ্গে দানার সাইজে চেঞ্জেস রয়েছে। এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি ওদেরকে দেওয়া যায়, ডগেরা এটা পছন্দ করে। আচ্ছা। ডগেরা একঘেয়ে খাবারটা পছন্দ করে না। বিড়ালের ক্ষেত্রে ব্যাপারটা আবার একটু অন্য ধরনের। বিড়ালকে আপনি যদি ফার্স্ট 6 মান্থস কমপ্লিটলি ওই ক্যাট ফুডে রাখেন, ও সারা জীবনে ক্যাট ফুডের বাইরে আর কিছু খেতেই চাইবে না। হ্যাঁ। তার কারণ হচ্ছে ওর ওই খাবারটা ভালো লেগে যাবে, এবং মোস্ট প্রবাবলি যেটা আমরা দেখেছি যে ওরা ওটার প্রতি হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এবং ওর বাইরে ও খুব একটা নড়তে চড়তে চাইছে না, ওই খাবারটা পেলেই ও খাবে, না হলে খাবে না, এরকম ভাবে একটু বসে থাকে। সেই কারণে আমরা যেটা বলি যে বিড়ালের ক্ষেত্রে আস্তে আস্তে আপনি প্রথম দিকেই যখন পাচ্ছেন 2-3 মাসের পর থেকেই হোমমেড ডায়েট যে চালু রাখতে চায়। এবার অনেক বাড়িতে আছেন যারা ক্যাট ফুড প্রেফার করেন, যে না বাবা, আমার অত ঝামেলা করার সময় নেই, মাছ ফাছ রেডি করে দিতে পারবো না, আমি বাবা ক্যাট ফুড ঢেলে দিই, ও খেয়ে নেয়।
ঠিক আছে, খুব ভালো কথা, তার ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যার ক্ষেত্রে মনে করছেন যে না, ক্যাট ফুড রিয়েলি এক্সপেন্সিভ, সেটা অ্যাফোর্ড পুরোপুরি করে যাওয়াটা মুশকিল, হুম। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি 2 টাইম ওদেরকে হোমমেড ওই মাছ সেদ্ধ করে, প্লেন মাছ, যেটা আমাদের কাটা পোনা পাওয়া যায়। হুম। অনেক বেড়াল আবার একটু এদিক ওদিকের মাছও ভালোবাসে, যেমন তেলাপিয়া ভালোবাসে, অনেকে লোটে ভালোবাসে, একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ সেদ্ধ দিন। আর তার সঙ্গে ক্যাট ফুডটা রেখে দিন, যেটা রাখা থাকবে, ও মাঝে মধ্যে ঘুরতে ফিরতে মাঝে মধ্যে খাবে। এবার আপনি যদি মাছ সেদ্ধ করে এক জায়গায় রেখে দেন, তাহলে সেটা স্মেল করে, সারা বাড়িতে একটা বিচ্ছিরি হতে পারে। তার থেকে বেটার হচ্ছে আপনি ক্যাট ফুডটা দিলেন যখন ওদের প্রাইম খাওয়ার টাইম, সকালবেলাটা জেনারেলি ওরা একটা প্রাইম টাইম হিসেবে ধরে খাবে। আর তারপরে এবার সারাদিন ধরে অল্প অল্প ঘুরে 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 খায়। এবার সেই ঘোরা খাবারটা হচ্ছে ক্যাট ফুড, আর হুম। মেন খাবারটা হচ্ছে আপনার হোমমেড ফুড। এইভাবে আপনি বিড়ালের ক্ষেত্রে ভাগ করুন। আর বয়সকালে ডিপেন্ড করে যায় কার কেমন শারীরিক কন্ডিশন থাকছে, হুম। সেই অনুযায়ী ডায়েট সেট আপ করা। এবং বিশেষ করে 8 বছর বয়সের পর কুকুরের, এবং 10-11 বছর বয়সের পর বিড়ালের হুম। কিন্তু এই বয়সকালটা ঢোকে। সেই সময় কিন্তু একটু ফুডে রেস্ট্রিকশন আনাটা দরকার হয়। যে কোয়ান্টিটি আপনি আগে খাওয়াচ্ছিলেন, হুম। সেটার থেকে কিন্তু কোয়ান্টিটি কমাতে হবে। তবে কিন্তু ওরা আস্তে আস্তে সুস্থ থাকবে। না হলে কি হয়, ওরা ওই, বিশেষ করে কিছু ডগ ব্রিড রয়েছে যারা বোঝে না যে কতটা তার খাওয়া উচিত, কতটা খেলে ভালো, ল্যাব্রাডর আছে, গোল্ডেন হুম। রিট্রিভার আছে, এরা কি খেতে থাকে এবং আলটিমেটলি প্রচুর ফ্যাট পুট অন করে। এবং আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটা বড় মুশকিলের ব্যাপার হচ্ছে যে আমরা নিজেরাও ভাত খাই, এবং আমরা প্রেফার করি যে ওরাও ভাত খাক, কিন্তু আলটিমেটলি ভাত কিন্তু এদের দুজনের কারোরই ফুড নয়। মানে চেনের মধ্যে পড়েই না, হ্যাঁ। এদের মধ্যে পড়েই না। ভাত বা রুটি দুটোই বলি যে বাদ দেওয়াই ভালো। এবার যেহেতু আমাদের মধ্যে ভাত খাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, আমরা বলি একটুও ভাত খাবেন, আচ্ছা ঠিক আছে 2 চামচ খাইয়ে দেবেন, ওটা মানসিক শান্তির জন্য ঠিক আছে। কিন্তু ভাত অ্যাট সাচ কোনো দরকার নেই। ইভেনচুয়ালি বাইরের দেশে বা ধরুন অন্যান্য জায়গায় আমরা তো আহ, সেদ্ধ করে দিতে বলি, জাস্ট আমাদের এখানে অতটা হাইজিন মেনটেন করে মিটটা তো রেডি হয় না। তো সেই কারণে আমরা একটু সেদ্ধ করে দিতে বলি। কিন্তু বাইরে অনেক জায়গাতেই আছে যারা কিন্তু মিটও প্রেফার করে। কেননা এদের যদি আপনি ইভলিউশনটা দেখেন ডগ বা ক্যাটের, এরা তো আসছে ফেলাইন এবং ক্যানাইন ফ্যামিলি থেকে। এদের বরাবরের অভ্যেসটা হচ্ছে জেনেটিক্যালি এরা কিন্তু মিটটা নেওয়ার জন্যই রেডি, এদের সিস্টেম। মানে এনি ব্রিড। কিন্তু যেহেতু, হ্যাঁ মানে আপনার ক্যাট এবং ডগ দুটোই কিন্তু যেখান থেকে আসছে জেনেটিক্যালি, এরা কিন্তু মিটের জন্য এদের সিস্টেম রেডি আছে। ওকে। এবার সেই কারণে এদেরকে আপনি যদি মিট দেন, এরা খাবে ভালো, অসুবিধে কিছু নেই তাতে। সমস্যা কি হয়, আমাদের এখানে তো মাংসটাকে অতটা হাইজিন মেনটেন করে রাখা হয় না, তার ফলে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। সেই জন্য আমরা বলি যে হ্যাঁ, সেদ্ধ করেই দেবেন, সেটাই বেটার। এবং মিট থেকে আরো কয়েকটা বিষয় রয়েছে, যেমন স্মেল হয়, মিট খেলে তাদের মুখে একটা আলাদা স্মেল আসে। সেইটা আবার যে বাড়িতে রাখছেন, যারা বাড়িতে রাখছেন তাদের হয়তো পছন্দ নাও হয়, নাও হতে পারে। সেই কারণে আমরা বলি যে না, মিটটার দরকার নেই, আপনি সেদ্ধ করেই দিন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু মাছ মাংসের উপরেই এরা জেনারেলি থাকে, ভাতটা এদের নয়। আচ্ছা। কিন্তু দেখুন এখন আমাদের এখানে আমরা প্র্যাকটিসের এতে দেখছি, যেটা দেখতে গিয়ে, যে অনেকেই তো এরকম বাড়ি আছেন যারা ধরুন নিরামিষ খান, তারা, হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি তারা কুকুর পুষবেন না? সেরকম তো নয় বিষয়টা, তারাও পুষবেন, হ্যাঁ। অসুবিধা নেই। সেক্ষেত্রে তাদেরকে ভেজিটেবল প্রোটিন ডায়েটে বেশি রাখতে হবে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটু কমার্শিয়াল ডায়েটটা, আমরা বারবার বলে থাকি, অল্প করে হলেও কমার্শিয়াল ডায়েট আপনি তার ক্ষেত্রে ইন্ট্রোডিউস রাখুন। হুম। কেননা কি হয়, আপনার প্রোটিনটা তো ওদের আলটিমেট দরকার। দরকার। আমি অ্যানিমেল প্রোটিন ফরম্যাটে দিই, মাংস মাছের ফরম্যাটে, অথবা ভেজিটেবল প্রোটিন যেমন নিউট্রিলা আছে, পনির আছে, ছানা আছে, এগুলো কোয়াগুলেটেড প্রোটিন ভেজিটেবল। তো এগুলো আমরা ওদেরকে দিতে বলি। ওকে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কমার্শিয়াল ফুডটা ভেজিটেবল ডায়েটে যারা রেখেছেন, তাদের যদি একটু কমার্শিয়াল ফুড অ্যাড করতে পারেন, তাহলে কি হয়, তারা কিন্তু একটা পার্সেন্টেজ অফ অ্যানিমেল প্রোটিনও পাচ্ছে। কমার্শিয়াল ফুডে কিন্তু কম্প্রেসড ওয়েতে অ্যানিমেল প্রোটিনটাকে দেওয়া হয়। তো কমার্শিয়াল প্রোটিনে অ্যানিমেল প্রোটিনটা পেয়ে গেল, আবার ওদিকে আপনার বাড়িতে রান্না বান্নারও ঝামেলা রইলো না, আপনি নিউট্রিলা পনির এগুলো দিয়ে ম্যানেজ করে রাখলেন। এবার সবজি খাওয়ার ক্ষেত্রে একটা কনফিউশন অনেকের তৈরি হয়, যে সবজি কি খাওয়ানো উচিত না উচিত নয়। কিছু সবজি আরামসে খাওয়ানো যায় কুকুর বেড়াল দুজনকেই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো একেবারেই দেওয়া যায় না।
হুম। সবজি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফুডের মধ্যে এরকম নয়, কিন্তু দেওয়া উচিত, একটু সবজি দেওয়া ভালো। তাতে দুটো জিনিস হয়, ডাইজেশনটা ওদের ভালো হয় আচ্ছা। এবং স্টুল ফরমেশনটাও বেটার থাকে। যেমন ধরুন কুমড়ো, কুমড়ো খুব ভালো ফাইবার আছে, তো তাতে ডাইজেশনটাও ভালো হয় এবং সেটা থাকলে আপনার স্টুল ফরমেশনটাও খুব ভালো থাকে। পেঁপে, তারপরে লাউ, এইগুলো মোটামুটি আমরা বলি যে হ্যাঁ আপনি দিতে পারেন, অসুবিধার কিছু নেই। গাজর, যেটা খুব দেয়া হয়, হুম। শীতকালে তো ভয়ঙ্কর রেটে দেওয়া হয় গাজর। গাজর ভালো, খারাপ নয়, কিন্তু বিটটা দেয়া যায় না। আচ্ছা। এখানে একটা ব্যাপার রয়েছে, বিট কিন্তু কুকুর বা বিড়াল দুজনের কাউকেই দেওয়া যায় না বিট। বিনস দেওয়া হয়, বিনস দেওয়া যেতে পারে, চিকেনের সাথে একটু সবজি দিলে কোয়ান্টিটি অফ ফুডটা বাড়ছে, হুম। পেটটা একটু ভর্তি থাকছে, হুম। ব্যাস এইটুকুই। আর মোটামুটি হোমমেড ডায়েটে আমরা যেটা বলি যে ভাত বা রুটি না দিলেই ভালো। যদি একান্ত আপনার মনে হয় অল্প করে একটু দিতে পারেন, কিন্তু খুব একটা দেওয়ার দরকার নেই, এবং ওটা তো একেবারেই মেন ডায়েটের মধ্যে পড়েই না। করে না, হ্যাঁ। অনেকে ভাতটাই অনেকটা দিলেন, একটু মাংস একটু সবজি দিয়ে ছেড়ে দিচ্ছেন, ওটা একেবারেই ভালো ডায়েট না। তার মানে মেন আমরা থাকবে হচ্ছে ভাতটাকে মাংস। সবজি দিয়ে রিপ্লেস করতে পারি? হ্যাঁ, একদম একদম, আপনি ভাতকে সবজি দিয়ে রিপ্লেস করতেই পারেন, হুম। তাতে কোনো সমস্যা নেই। যদি কেউ অলরেডি ধরুন এরকম একটা কোনো ডায়েট প্ল্যানে রয়েছে হুম। যে প্রচুর পরিমাণে ভাত খায়, হেভি ওয়েট হয়ে গেছে, তাকে আমরা কন্ট্রোল করতে বলছি, তাদের ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি যে ভাত বন্ধ করে সবজিটাকে বাড়ান। হুম। মাংস তো বাড়লো ঠিক হুম। আছে, প্রোটিন ঠিক আছে, প্রোটিনও তো একটা পয়েন্টের পরে খুব বেশি আমরা বাড়াতে পারি না। হুম। এক্সেস প্রোটিনও বডিতে সেভাবে কিন্তু ভালো কাজ কিছু করে না, অনেক সময় খারাপই করে। হুম। সেই কারণে এক্সেস প্রোটিন না দিয়ে আপনি সবজিটাকে বাড়িয়ে দিন, তাহলে ওর কি যতটা খাবার ইচ্ছে, হুম। যেটা ডিপেন্ড করছে স্টমাক সাইজ ওয়াইজ, ওর হুম। ঠিক আছে অতটা খাবারও পেয়ে গেল, কিন্তু সেটা বডিতে সেভাবে কোনো হার্ম করলো না। এবং কার্বোহাইড্রেটটা গিয়ে ফ্যাটে কনভার্ট হয়ে তাকে আরো বেশি ফ্যাটি করে দেওয়া, সেই ব্যাপারটাও থাকবে না। বেশ। বেশ, তা তো এই যে ব্যাপারটা যে এই আমার আমার মোটামুটি প্রশ্নের মধ্যেই ছিল এই ভাত খাওয়ানোর প্রশ্নটা আমি করতাম আপনাকে, হুম, কিন্তু এই আলোচনাটা খুব ভালো হলো, খুব বিস্তারিত ভাবে হলো বলে। এবার প্রোটিন অ্যামাউন্টের ব্যাপারটা যেহেতু আলোচনায় উঠলো, সেক্ষেত্রে বলি যে আমার যে কুকুর আছে বুজো, সে হচ্ছে স্পেনিয়েল, ঠিক আছে? এবার হুম, এই যে হুম, ছোট্ট একটা কুকুর, তার 14 বছর বয়স, আপাতত রিসেন্টলি ও প্রচন্ড হুম, অসুস্থ হয়েছে। এবং মানে অসুস্থ আচ্ছা, হয়ে তার এমন অবস্থা হয়েছিল যে একদম যায় যায় অবস্থা। তো সেইখানে সব সব হুম, রকম টেস্ট টেস্ট করে দেখা গেল যে ওর বেসিক দুটো সমস্যা হয়েছে। কোনো এক ধরনের পোকা হয়েছে, যা ওর ব্লাড টেস্টটা করে জানা গেল হুম, যে পোকাটা, আমি এটাতে পরে আসবো আপনার কাছে, যে পোকাটা স্কিনের তলায় দেখা যাচ্ছে, মানে ওর স্কিনের ভিতরে বোধহয় হুম, সম্ভব দেখা যাচ্ছে। আর সেটার জন্য একটা সমস্যা হয়েছে। আরেকটা ওর যেটা সমস্যা হয়েছে যে ওর কি একটা কিডনি প্রপারলি ওয়ার্কিং নয়। তার ফলে ওকে আচ্ছা, মানে ওর সারা জীবন ভাত ভাত বন্ধ, মাংস বন্ধ, ওকে একটা হুম, বিস্কিট মতো হুম, কিছু দেওয়া হয়েছে যেটা ও খাবে। তো হ্যাঁ, আমার বক্তব্য হ্যাঁ, হচ্ছে যে হাই প্রোটিন যে একটা বাচ্চার দরকার, আমি একটা বললাম এই কারণে, হুম, আমাদের হুম, বডি বা যে কোনো অ্যানিমাল বডি, সে তো প্রোটিনটা হুম, ডেলিকার ডেলি শরীর থেকে বার করে দেয়, হ্যাঁ, বডিতে স্টোর হ্যাঁ, থাকে না। কিন্তু যে তোর বাচ্চা কথা, জল হুম, কম খায়, তার যদি হাই প্রোটিন হুম, কন্টেন্ট শরীরে যায়, তাহলে তো তার কিডনির প্রবলেম হ্যাঁ, আসবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে একদম। মেনটেন করবো? হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে বুঝতে হবে যে ওর বডি ওয়েটের সঙ্গে হুম। কোয়ান্টিটি অফ ফুডের একটা সম্পর্ক রয়েছে, আচ্ছা। বা স্টমাক সাইজের একটা সম্পর্ক রয়েছে। হুম। সেটা হচ্ছে যে যদি ধরুন একটা 10 কেজির কুকুর হয়, হুম। তার 5% হচ্ছে তার স্টমাক সাইজ, সে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফুড নিতে পারে তার বডি ওয়েটের 10%। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট ওকে। সারা দিনে কিন্তু। ওকে। এটা মানে ওর 10 কেজি বডি ওয়েট মানে সে সারা দিনে ম্যাক্সিমাম 1 কেজি ফুড খেতে পারে। হুম। এবার সেই অনুপাতে আমরা এটাকে ভাগ করি, এটা খুব সিম্পল ক্যালকুলেশন। হুম। মানে আমি খুব জটিলতার দিকে যাচ্ছি না, হুম। মানুষের বুঝতে যেহেতু সুবিধা হয় তাই আমি খুব সিম্পল লুসিড একটা ক্যালকুলেশন দিচ্ছি, হ্যাঁ। যাতে আপনারা এটা সহজ হিসেব করে নিতে পারেন। হুম। হুম। যদি 10 কেজি ওজন হয়, তার 1 কেজি ফুড দরকার, তার 30%-এরও কম প্রোটিন দরকার হয়। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। যাকে আমি অ্যাডাল্ট ফুডে রেখেছি। হুম। তার মানে আপনি মোটামুটি 10 কেজি ওজনের একটা কুকুরকে আপনি সারা দিনে ম্যাক্সিমাম 300 দিতে পারেন, ম্যাক্সিমাম 300 কেজি, এই সরি 300
গ্রাম চিকেনের তার দরকারও নেই। হুম। তাকে মোটামুটি যদি আমরা এটা ম্যাক্সিমাম সে নিতে পারে, হ্যাঁ। কিন্তু যদি আপনি প্রপার হিসেব করেন এটাকে আবার হাফ করে দিতে হবে। মানে আপনার 150 গ্রাম চিকেনে আনতে হবে। পুরো দিনে? কেননা পুরো দিনে ওকে। হুম। এটা 10 কেজির কুকুরকে কিন্তু হুম হুম হুম। 150 গ্রাম চিকেন বা 100 থেকে 150 গ্রাম, এটা মোটামুটি আমরা একটা হিসেব বলে দিই যে 100 থেকে 150 গ্রাম চিকেন থাকলে এনাফ। ওকে। এবার তার উপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সবজি। হুম এবার আপনি 10 কেজিকে তাকে 1 কেজি খাবারই খাওয়াবেন হুম এরকম তো নয়, তাকে আপনি আর একটু কমই দেবেন, কারণ হুম 1 কেজিটা সে ম্যাক্সিমাম নিতে পারবে হুম বডিতে। হুম হুম তো আমরা ওটাকে কি বলবো যে 800 গ্রাম, আপনার যদি টোটাল ফুড ইনটেক হয় 700 থেকে 800 গ্রাম, হুম তার মধ্যে দুবেলায় আপনি মিলিয়ে 150 গ্রাম চিকেন দেবেন। হুম কি চিকেন মাছ ডিম সব মিলিয়ে আপনি 150 গ্রাম দেবেন, তার সাথে সবজি অ্যাড করবেন হুম। যতটা পারবেন, আর তার সঙ্গে অল্প একটু কার্বোহাইড্রেট অ্যাড করবেন, ব্যাস। এইরকম ভাবে আপনাকে করতে হবে। এবং জল, জল খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হুম। কেন জল ইম্পর্টেন্ট ফ্যাক্টর? তার কারণ হচ্ছে জল ডাইজেশন, ডিহাইড্রেশন এই জিনিসগুলোকে খুব ভালো করে রাখে। তার সঙ্গে সঙ্গে প্রপার ইউরিন হলে আপনার ইউরিনারি হেলথটা ভালো থাকে, এই ব্যাপারগুলো চলে। এবার কুকুর এবং বিড়াল দুজনের মধ্যেই এই জিনিসটা দেখা যায় যে এরা জল খুব কম খায়, হুম দুজনেই, হুম বিড়ালও এবং কুকুরও হুম। দুজনেই জল কম খায়। তাই এদেরকে একটু ধরে ধরে জল খাওয়ানোটা খুব দরকার হয়। একটা অ্যাডাল্ট ডগ, 30 কেজির একটা অ্যাডাল্ট ডগের সারাদিনে অ্যাটলিস্ট 1.5 লিটার জল খাওয়া উচিত। 30 কেজি? বিড়ালের ক্ষেত্রে অত নয়। তিরিশ তিরিশ কেজি কেজির তিরিশ আচ্ছা। কেজির একটা কুকুরের হুম সারাদিনে অ্যাটলিস্ট 1.5 লিটার জল খাওয়া উচিত, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি কুকুরের সেই পরিমাণ জল একেবারেই নিজে থেকে খেতে চায় না। হুম সে কারণে আমরা বলি যে কিছু কিছু ট্রিক্স ইউজ করুন, যেমন ধরুন জলে একটু ভ্যানিলা আইসক্রিম মিশিয়ে দিলেন, জলটা একটু টেস্টি হলো। বা হুম আপনি যে চিকেন স্টুটা বানাচ্ছেন হুম তাতে জলের পরিমাণটা বাড়িয়ে দিন, হুম তাহলে ওই গন্ধে গন্ধে স্বাদে খেয়ে নেবে। হুম বিড়ালের ক্ষেত্রেও সেম প্রবলেমই পাওয়া যায়, বিড়াল তো আরো বেশি জল একদম না খেতে হলেই ওর ভালো লাগে। হুম আমরা জল বিড়াল খুব একটা পছন্দও করে না। হুম তো সেই জন্য বিড়ালকে ধরে একটু জল খাওয়ানো অনেক সময় ভালো। যদি বাড়ির বিড়াল থাকে একটা বা দুটো হলে ঠিক আছে, না হলে বেশি সংখ্যক বিড়াল থাকলে তো আপনি ধরে ধরে খাওয়াতে পারবেন না, তখন কি করতে বলি, ওই মাছ সেদ্ধর যে জলটা থাকে সেটাই রেখে দেওয়া, ওটার গন্ধে ওরা মাঝে মধ্যে এসে খেলো। একটু গ্রেভি ফুড বা গ্রেভি টাইপ করে দেওয়া মাছ সেদ্ধটাকে, হুম। তাহলে কি হবে, তাতে ওয়াটার কন্টেন্টটা বেড়ে গেল, ওরা আবার ওয়াটারটা নিল। ওয়াটার ইনটেক কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই যে কিডনি ডিজিজ আমাদের ডগের মধ্যে খুব বেশি মাত্রায় দেখা যায়, হুম। তার একটা বড় কারণ কিন্তু ওয়াটার ইনটেক কম থাকা। আচ্ছা। এবং কমপ্লিট কমার্শিয়াল ডায়েটে যারা রয়েছে যেসব ডগেরা, হুম তাদের ক্ষেত্রে কিন্তু জল খাওয়াটা খুব ম্যান্ডেটারি। কেননা কমার্শিয়াল যত রকম ফুড আছে তারা প্রত্যেকেই তো ড্রাই, হুম শুকনো। হুম হুম তো এরা যখন ইনটেক করে নিচ্ছে বডির মধ্যে, তখন কিন্তু স্টমাকে গিয়ে যদি প্রপার জল ও বাইরে থেকে না পায় সোর্সে, হুম। ও কি করবে, বডি ওয়াটারটাকে টানতে শুরু করবে। কারণ ওই হ্যালো। সেই কারণে যদি কমার্শিয়াল ডায়েটে কেউ থাকে, হুম। শুনতে পাচ্ছেন, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। কমার্শিয়াল ডায়েটে, হ্যাঁ কমার্শিয়াল ডায়েটে যদি কেউ থাকে তার ক্ষেত্রে কিন্তু জলটা ভীষণই ইম্পর্টেন্ট। হুম তাকে জল দিতেই হবে, হুম জল খাওয়াতেই হবে। হুম। জলটা গেলে তবে সে কিন্তু ওটাকে ভালো করে ডাইজেস্ট করবে। যদি জল না পায় সে কি করবে, বডি ফ্লুইডটাকে কনজাম্পশন করতে শুরু করবে, আচ্ছা। বডি থেকে জলটাকে আলাদা করে নিতে শুরু করবে। এই ক্ষেত্রে কিন্তু আবার কিডনি চাপে পড়বে, হুম। তখন কিন্তু কিডনির সমস্যা হওয়া বাড়বে। আচ্ছা। সেই কারণে জল একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই কিডনি ডিজিজের। এছাড়াও তো ধরুন কিডনি ডিজিজের বহু রকমের ফ্যাক্টর রয়েছে, মানে এদের বিভিন্ন রোগ আছে যেগুলো কিডনিকে এফেক্ট করে। আচ্ছা। বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যার কারণে কিডনি এফেক্টেড হয়। হুম ড্রাগ রিয়েকশনস রয়েছে তাতে কিডনি এফেক্টেড হয়। আমাদের এখানে মানে একটা টাইম পর্যন্ত বিড়ালকে প্যারাসিটামল খাওয়ানো হতো ভীষণ রকম ভাবে জ্বর টর হলে, কিন্তু অ্যাকচুয়ালি যে বিড়ালের ক্ষেত্রে প্যারাসিটামল খুব টক্সিক, হুম এটা মানে বহুদিন ধরে লোকজনকে কনস্ট্যান্টলি বোঝানোর ফলে এখন একটা ভালো অ্যাওয়ারনেস আছে যে হ্যাঁ চট করে লোকজন বিড়ালকে প্যারাসিটামলটি খাওয়ায় না। হুম এখন অন্য যেগুলো অ্যাভেলেবেল অ্যান্টিপাইরেটিক বা জ্বর কমানোর ওষুধ সেগুলোতে জেনারেলি যায়। না হলে একটা টাইমে আমরা যখন কাজ শুরু করি আমরা তখন দেখেছি মানে বিড়ালকে প্যারাসিটামল, মানে যে কেউ মানুষের জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, হুম। তো স্বাভাবিক ব্যাপার, ওর জ্বর হয়েছে ওকেও প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, এরকম একটা কনসেপ্ট চলছে আর কি। কিন্তু সেটা আনঅ্যাওয়ারনেস, আস্তে আর আস্তে কিছুই লোকজনকে না। বোঝানোর পরে হ্যাঁ
আর্লি, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছিল না তখন অতটা, কিন্তু পরের দিকে লোকজনকে আস্তে আস্তে বোঝাতে লোকজন এখন অনেকটাই কম যে বিড়ালে প্যারাসিটামল খাইয়ে তারপরে নিয়ে আসছে, এই বিষয়টা এখন অনেকটা কমেছে। আগে আমরা প্রচুর এরকম কেস পেয়েছি যারা ওই জ্বর কমছে না, প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, তারপরে তো অন্যান্য সমস্যা শুরু হয়ে গেছে, হুম, টক্সিসিটির যা যা প্রবলেম সেগুলো শুরু হওয়াতে তারা ডাক্তারের কাছে নিয়ে আসছে। তখন হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারছি যে আচ্ছা একে প্যারাসিটামল খাওয়ানো হয়েছে, কিন্তু পরের দিকে আমরা যত লোকজনকে বোঝাই তারপরে এটা ঠিক হয়েছে এখন অনেকটা। একদম। তো এই ধরনের বিশেষ কিছু ব্যাপার রয়েছে যার কারণে কিডনি প্রবলেমে যায়। হুম, কিন্তু তার মধ্যে একটা মেজর কারণ আমরা যেটা দেখেছি, জল প্রপারলি না খাওয়া, হুম। কম জল খাওয়াটা কিন্তু কিডনি প্রবলেমের একটা বড় সমস্যা। তাই খাবারের সাথে সাথে জলের দিকেও কিন্তু একটু নজর রাখা জরুরি। নজরটা রাখতে হবে। মানে মোটামুটি হ্যাঁ, একটা একটা অ্যাভারেজ আইডিয়া এখানে পাওয়া গেল যে হ্যাঁ, যদি আপনার কুকুর মোটামুটি 30 কেজি ওজনের হয়, তাহলে মিনিমাম হ্যাঁ, তার দিনে 1.5 লিটার জল লাগবে। এবার সেইটার লাগবে। অনুপাতে আপনারা আপনাদের বাচ্চাদের হুম, ওজন অনুযায়ী ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, হ্যাঁ, বা যদি আপনার থেকেও এক- কোনো গাইডেন্স কেউ কখনো পার্সোনালি হ্যাঁ, চায়, সেই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, আপনার হ্যাঁ, সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, 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 সেটা Okay. একদম। তো এবং অ্যাকচুয়ালি ডাক্তারদের সাথে যোগাযোগ করলে ডাক্তারই তার বডি কন্ডিশন ওয়াইজ বলেও দেবে। হুম, যেমন কিডনি পেশেন্টসদের ক্ষেত্রে ওয়াটার রেস্ট্রিকশন থাকে, হুম, হুম, লিভার পেশেন্টসদের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন রেস্ট্রিকশন ঠিক থাকে না, তার একটা অ্যামাউন্ট বলে দেওয়া হয় যে এতটা জল খেতেই হবে হুম, তাকে। এরকম কিছু বিষয় রয়েছে। আবার জেনারেল যারা একদম নর্মাল হুম, পেশেন্ট, ধরুন কোনো সমস্যাই নেই হুম, কিন্তু একটা অ্যাডাল্ট ডগ, তার ক্ষেত্রে কতটা ওয়াটার কনজাম্পশন দরকার বা মিনিমাম কতটা ওয়াটার কনজাম্পশন দরকার, আমরা যেমন আমাদের ক্ষেত্রেও সারাদিনে 3 লিটার জল খেতে হবে বলে মেপে মেপে খাই, হুম। সেরকম ওদেরও কিন্তু সেটার একটা দরকার রয়েছে। আচ্ছা। ওটা একটু জেনে নিয়ে খাওয়ানোটাই ভালো। অবশ্যই, একদমই তাই। একদমই সন্তানের মতো। তো একটা ছোট হ্যাঁ। বিষয় আমি একটু জিজ্ঞেস করব, যদি আপনি একটু ব্রিফে সকলকে বলে দেন হুম। যে কৃমির ওষুধ, এই কৃমির ওষুধ খাওয়ানোটা কুকুর বা বেড়ালের ক্ষেত্রে হুম। কতটা ইম্পর্টেন্ট? দেখুন, কৃমির ওষুধ অ্যাকচুয়ালি এরা যেহেতু বেয়ার ফুটেড মানে হচ্ছে খালি পায়ে ঘোরাফেরা করে তো সব সময়, হুম, এবং বিড়ালের ক্ষেত্রে বিড়াল নিজেকে গ্রুম করছে সারাদিন, দেখবেন বসে বসে হাত পা চাটছে, হুম, গা চাটছে, বিড়াল নিজেকে গ্রুম করতে ভালোবাসে, সেটা তার একটা ভালো বেস্ট টাইম পাসের মতো জিনিস। হুম, আর কুকুরের ক্ষেত্রে হচ্ছে কুকুর সারাক্ষণ স্নিফ করছে চারদিকে, যেখানে যাহা গন্ধ পাচ্ছে নাক ঘষে বেড়াচ্ছে, একটু হয়তো কিছু আনইউজুয়াল পেলো চট করে চেটে দিল, হুম, এই ব্যাপারটা কুকুরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হুম, তো এর ফলে কি হয়, এরা মাটির সাথে খুব ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে, ময়লা ধুলো এগুলোর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে রয়েছে। হুম, এবার হতেই পারে এইরকম কোথাও একটা এরিয়াতে আপনি বাইরে ঘুরতে নিয়ে বেরিয়েছেন, স্ট্রিট ডগস প্রচুর রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছিল, সে সেখানে হয়তো একটু পটি করে গেছিল, পটিটা হয়তো পরিষ্কারও করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানটা আপনার ডগ স্নিফ করলো, হুম। এবং তখন তার নাকে কিন্তু ওই এগস গুলো চলে আসবে। যদি ওই স্ট্রিট ওয়ার্মের। ডগটার এগ থাকে, ওয়ার্মস এর এগটা হুম, হুম, চলে আসবে। এবার সেটা কিন্তু সে তারপরে নাক চাটার সময় ডাইজেস্ট করে নেবে সিস্টেমে, এবং তার মধ্যে আস্তে আস্তে সেই এগস থেকে কিন্তু ওয়ার্মস তৈরি হবে। এবার এই ঘটনাটা কতটা আহ, পর পর ঘটতে থাকে বলি, মানে ডগটা একবার ইনজেস্ট করলো ওয়ার্মসকে, হুম, একটা নিয়ে তার মধ্যে 21 দিনের মধ্যে সেই ডিম ফুটে তার ছোট ছোট কৃমি বেরোলো, সেই কৃমিগুলো আবার বড় হয়ে 1-1.5 মাসের মধ্যে তারা আবার ডিম পারলো, আবার কৃমি তৈরি হলো, এবং এর মধ্যে কিছু কৃমি মারা গেল, তারা কিন্তু কিছু ডিম সহ তারই পটি দিয়ে বেরোচ্ছে। এবার পটির জায়গার আশপাশে কিন্তু ছোট ছোট এগজও থেকে যাচ্ছে। এবার সে ধরুন বিছানায় বসেছে বা মাটিতে বাড়িতে বসে আছে, সেই জায়গাতেও এগস থেকে যাচ্ছে। আবার পরবর্তী সময় সে যখন নিজেই আবার সেই জায়গাটাকে শুকছে বা চাটছে, সে হুম, কিন্তু আবার সেলফ মানে নিজের কৃমিতে নিজেই ইনফেক্টেড হচ্ছে। মানে নিজে একবার বাইরে থেকে কৃমি নিয়ে এলো, হুম, সেই কৃমিগুলো ওর ভেতরেই বংশ বিস্তার করলো, হুম, করে তারপরে তারা নিজেরাই আবার বেরোচ্ছে ওরই পটি দিয়ে, হুম, বেরিয়ে আবার ওকেই ইনফেক্ট করছে নতুন করে। সেই কারণে আমরা যেটা বলতে কি, বিড়াল এবং কুকুর দুজনের ক্ষেত্রেই ছোট বয়সে যখন বাচ্চা থাকে তখন 1 মাস ছাড়া ছাড়া কৃমির ওষুধ দেওয়াটা খুবই জরুরি। হুম, আর যখন আর একটু বড় হচ্ছে তখন 3 মাস ছাড়া ছাড়া মিনিমাম কৃমির ওষুধ অবশ্যই দিতে হবে। দেখুন, কৃমি পান বা না পান, হুম, পটিতে দেখতে কৃমির ওষুধটা দিয়ে যাওয়া একটা স্টেজ অবধি দরকার। হুম, এবার ধরুন কেউ বললো আমার কুকুর তো বাইরেই বেরোয় না,
হুম। আমার কুকুরের আমি লাস্ট বার স্টুল চেক আপ করেছিলাম, তার স্টুলে কোনো কৃমি পাওয়া যায়নি। হুম। ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। আপনি তাকে 6 মান্থস ইন্টারভ্যালে কৃমির ওষুধ দিন। 6 মান্থস। আপনার যদি মনে হয় যে না আমি 6 মান্থসেও দেবো না, তাহলে অ্যাটলিস্ট আমাদের এটা অনুরোধ থাকে যে আপনারা 6 মাস অন্তর অন্তর স্টুল চেক আপ করান। যদি স্টুলে কৃমি না পান, তাহলে আপনি কৃমির ওষুধ দিলেন না। কিন্তু যদি পাওয়া যায় তাহলে অবশ্যই কৃমির ওষুধ করুন। আর যদি কেউ সেই ঝামেলার দিকে না যেতে চান, তাহলে 3 মাস ছাড়া ছাড়া কৃমির ওষুধ খাইয়ে যান। সেটা এর সব কোনো সাইড থেকে সেফ। এফেক্ট এবং নেই তো? দেখো, সাইড এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে যে লিভার কৃমির ওষুধ যদি খুব কনস্ট্যান্টলি খাইয়ে যাওয়া হয়, তাহলে বলা হয় যে লিভারের উপর একটা সার্টেন স্ট্রেস পড়তে পারে। ওকে। যে হ্যাঁ, লিভারটার উপরে একটা প্রেসার পড়তে পারে। সেই কারণে আমরা যেটা সাজেস্ট করে থাকি যে কৃমির ওষুধ খাওয়ানোর 7 দিন আগে এবং 7 দিন পরে জাস্ট একটা মাইল্ড কোনো লিভার টনিক আপনি দিয়ে রাখুন। হুম। মাইল্ড কোনো লিভার টনিক দিয়ে রাখুন, যেটা আপনার লিভারকে স্ট্রেস ফ্রি রাখবে। দেখো, লিভারের অ্যাকচুয়ালি তো কোনো ওষুধ ওভাবে হয় না। হুম। আমরা যে ধরনের ওষুধগুলো ইউজ করি সেগুলো লিভারকে স্ট্রেস ফ্রি করে, হুম। লিভারকে রিজুভিনেট লিভার নিজেই করে। হুম। যদি কারোর জন্ডিস বা হেপাটাইটিস হয়, তার কিন্তু লিভারকে সে নিজেই রিজুভিনেট করে। আমরা শুধু লিভারকে স্ট্রেস ফ্রি রাখার মেডিসিন দিই, হুম। যাতে লিভারের ওপর প্রেসার ক্রিয়েট না হয়। না। সেই ধরনের একটা মাইল্ড লিভার টনিক উইথ ডিওয়ার্মিং যদি আপনি করেন 3 মাস ছাড়া ছাড়া, কোনো অসুবিধা নেই। আপনার কোনো হেডেক নেই। তবে আপনি যদি মনে করেন যে না 3 মাসের জায়গায় আমি 6 মাসে করব, সেটা সমস্যা নয়। কিন্তু ছোট বয়সে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আমরা এটা জোর দিয়ে বলি যে না, প্রতি মাসেই আপনি একবার করে ডিওয়ার্মিং করবেন। এটা খুবই জরুরি। ছোট কেননা বয়স মানে বাচ্চারা কত অনেক বয়স বেশি, অব্দি? মোটামুটি 8 মাস বয়স অবধি। এবার এটা বড় ব্রিড আর ছোট ব্রিডের মধ্যে ডিফার করে। ছোট ব্রিডের ক্ষেত্রে এটা 8 মাস অবধি, বড় ব্রিডের ক্ষেত্রে এটা 6 মাস অবধি। ছ আচ্ছা। মাস অবধি প্রতি মাসে একবার করে করতে হয়। হুম। বড় ব্রিডের ক্ষেত্রে তারপরে যেহেতু ওজনটা অনেকটা বেড়ে যায়, হুম। সেই কারণে তখন তারা ট্যাবলেটে চলে আসে। হুম। ট্যাবলেট মেডিসিনটা আমরা মোটামুটি 3 মাস ছাড়া ছাড়াই দিতে বলি। আচ্ছা। ওটা খুব ক্লোজ ইন্টারভ্যালে দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা। আর ছোট বাচ্চা মানে যেগুলো স্মল ব্রিড ডগস, হুম। তাদের ক্ষেত্রে আমরা মোটামুটি 8 মাস অবধি প্রতি মাসে দিতে বলি। আফটার দ্যাট আমরা বলেছি 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া আপনারা কৃমির ওষুধটা কন্টিনিউ রাখুন। সেটা বেটার, কারণ এই যে রিইনফেক্টেড হয়ে যায় বারবার কুকুর, সেটা থেকে বাঁচার উপায় এটাই যে আপনি 3 মাস ছাড়া ছাড়া ডিওয়ার্মিং প্রসেসটাকে কন্টিনিউ রাখুন। না হলে এরা রিইনফেক্ট হবে। এবার এছাড়াও আরো অনেক রকম ইনফেকশনের প্রসিডিওর রয়েছে কৃমি থেকে, যার কারণে আমরা বারবার এটা বলি। আর এখন তো আরো অনেক রকম সমস্যাও এসছে, যত সময় বাড়ছে সমস্যাও বাড়ছে আর কি। অবশ্যই, হ্যাঁ। কৃমিজনিত বলুন বা অন্যান্য সমস্যাও বাড়ছে। এখন সেগুলোর জন্য আলাদা করে প্রোটেকশন লাগে, তার একটা আলাদা শিডিউলও আছে। হুম। মানে কৃমির ওষুধের এই যে আমি যেটা খুব লুসিডলি বললাম যে 3 মাস ছাড়া ছাড়া কৃমির ওষুধ খাওয়া, হুম। এবার কৃমির ওষুধের আবার 3-4 রকমের ভাগ আছে। ওষুধের অ্যাকচুয়ালি 4 রকম। মানে বছরে 3 মাস ছাড়া ছাড়া যদি আমরা দিই, তাহলে তো 4 বার দিতে হয়। হুম। তো সেক্ষেত্রে এদের কৃমিরও যে ভাগটা রয়েছে, যেমন ধরুন গোল কৃমি, ফিতা কৃমি, বাইরের কৃমি মানে যেটা এক্সটার্নাল ওয়ার্মস যেগুলো রয়েছে, একটোপ্যারাসাইটস, আর ইন্টারনাল ওয়ার্মস এর মধ্যে এন্ডোপ্যারাসাইটস এর মধ্যে গোল কৃমি, ফিতা কৃমি এইগুলো রয়েছে। তো এই দুটোকে মিশিয়ে আমরা একটা ডিওয়ার্মিং চার্ট মোটামুটি প্রিপেয়ার করে দিই। যে এই যে এক্সটার্নাল প্যারাসাইটও কিন্তু আজকের দিনে একটা মাথা ব্যথার বড় কারণ হয়ে গেছে। হুম। আগেকার দিনে শুধুমাত্র যখন এক্সটার্নাল প্যারাসাইট কুকুরের বা বিড়ালের ক্ষেত্রে দেখা যেত, তখনই তার ওষুধ প্রয়োগ করা হতো। কিন্তু এখন এমন পরিস্থিতি যে এক্সটার্নাল প্যারাসাইটও দেখা যাক কি না যাক, আমরা মোটামুটি একটা সেফ গার্ডে রাখার জন্য ওষুধ দিয়ে থাকি। কেননা এক্সটার্নাল প্যারাসাইট থেকেও কিছু এমন রোগ হচ্ছে যেগুলো যথেষ্ট প্রাণঘাতী এবং সমস্যা করছে আমাদের এখন পেশেন্টসদেরকে। তো সেই কারণে আমরা কি করি, বর্ষার আগে আগে এবং এই শীতের পরের দিকটাতে, গরম পড়ার আগে আগে, এই দুটো টাইমে আমরা যে ধরনের ডিওয়ার্মিং প্রেফার করি, হুম। তাতে একটোপ্যারাসাইটটাকেও যাতে কন্ট্রোল করা যায় সেই ধরনের একটা ডিওয়ার্মিং প্রেফার করি। আর তাছাড়া বাকি টাইমটাতে আমরা ইন্টারনাল ওয়ার্মস কে কন্ট্রোল করারও একটা ডিওয়ার্মিং প্রেফার করি। তার ফলে কি হয়, আমরা যেটা করি যে ধরুন কেউ একজন জানুয়ারি মাসে তাকে ডিওয়ার্মিং করছে, তাকে আমরা প্রথমত বলবো যে ইন্টারনাল ওয়ার্মের দিকে নজর দিন। হুম। এবং তারপরে 3 মাস বাদে সে যখন আবার করছে, জুন জুলাইতে গিয়ে এপ্রিল মাসে বা মে মাসে, তখন তাকে আমরা কিন্তু বলছি যে তার একটোপ্যারাসাইটটাকেও যাতে কন্ট্রোল করা যায় সেই রকম একটা ব্যবস্থা দেখুন। হুম। মানে অল্টারনেটিভ হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ প্যারাসাইটকে কিন্তু কন্ট্রোল করতে হয় আমাদেরকে এখন। মানে আগে শুধুমাত্র আমরা ইন্টারনাল প্যারাসাইটের উপরে নজরটা বেশি দিতাম,
কিন্তু এখন ইন্টারনালের সাথে সাথে এক্সটার্নাল প্যারাসাইটের উপরেও নজর কিন্তু আছে আমাদের। আচ্ছা। সেইটাই মেন এখন, মানে ডিওয়ার্মিং শিডিউলটা বলার ক্ষেত্রে এটা বলাটা খুব ইম্পর্টেন্ট যে শুধুমাত্র ইন্টারনাল ওয়ার্মস নয়, এক্সটার্নাল ওয়ার্মসকেও কিন্তু পিরিয়ডিক্যালি ম্যানেজ করে যেতে হবে, না হলে কিন্তু সেটাও এক সময় গিয়ে কিন্তু সমস্যা করবে। আচ্ছা। তো যারা নতুন অ্যাডপ্ট করবেন ভাবছেন, সেই রকম মানুষদের জন্য আমি এই মানে ধরে নিচ্ছে যে এই পরবর্তী প্রশ্নটা আমি তাদের জন্য করছি। দুটো প্রশ্ন পরবর্তীকালে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি আপনি ডগ ফুড বা ক্যাট ফুড, যে কমার্শিয়াল ফুড গুলোর কথা বললেন, সেগুলোর মোটামুটি, যেটা আপনি ভালো ব্র্যান্ডেড ফুড বলছেন, হেলদি হবে ওদের জন্য, এরকম ফুডের মোটামুটি হুম। কি কস্ট হবে, আর কৃমির ওষুধের কস্ট কি পড়ে, সেটা যদি একটু বলে দেন। দেখুন মোটামুটি আপনার যদি এক মানে খুব তিন ধরনের ফুড এখন মার্কেটে অ্যাভেলেবেল। একটা হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটি, হুম, যেগুলো ধরুন পার কেজি চলে আসে প্রায় 1,500 টাকার কাছাকাছি, হুম, 1,500 থেকে 2,000 টাকার কাছাকাছি চলে পার 3 কেজি মতন। ওদের বোধহয় একটা ফর্মুলেশন পাওয়া যায়, সেটা 1,500 থেকে 2,000 টাকার মতন রেঞ্জে থাকে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডগ হুম, ফুড। আর একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ডগ ফুড, সেটা মোটামুটি ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায়। সেটা আপনার মোটামুটি ওই 3 কেজির প্যাকেট গুলো আসে 800 থেকে 1,000-এর মধ্যে। আর যেটা একদমই একদম খুব কমার্শিয়াল ডায়েট আর কি, খুব ইকোনমিক ডায়েট, সেটা আপনার চলে আসে 500 টাকার মধ্যে। মোটামুটি 2-3 কেজি 500 টাকার মধ্যে আরামসে অ্যাভেলেবেল হয়ে যায়, অসুবিধা হয় না। হুম, কিন্তু আমরা যেটা প্রেফার করি, যদি কেউ একটু ভালো ব্রিডের ডগ পোষেন তাদের ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করে থাকি প্রথম দিকটায় প্রিমিয়াম কোয়ালিটি ডগ ফুডের দিকে যেতে, এবং তার পরবর্তী সময় যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তখন আপনি যে কোনো একটা কোয়ালিটিতে, যেটা আপনার ইকোনমিক্যালি ফিজিবল মনে হবে, হুম। সেটাতেই আপনি থাকতে পারেন, খুব একটা সমস্যা করে না অ্যাডাল্টের ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু আমরা বলি বেটার কোয়ালিটি ফুডে দিন, কেননা বেটার কোয়ালিটি ফুডের রেসপন্সও খুব ভালো হবে, হুম, কেননা গ্রোথটা সে ভালো পাবে। হুম, এবং এটা আমাদের দেখাও যে বেটার কোয়ালিটি ফুড এবং একটা খুব ইকোনমিক ফুড, দুটোকে দিয়েই দেখেছি আমরা যে ইকোনমিক ফুডে গ্রোথ সেই রকম লেভেলে হয় না, কিন্তু কমার্শিয়াল যখন প্রিমিয়াম কোয়ালিটি ফুডে আমরা রাখছি তাকে, তার গ্রোথ কিন্তু সে অপটিমাম যে গ্রোথটা তার পাওয়া উচিত, সেই গ্রোথটাই কিন্তু সে পাচ্ছে। মানে এই আপ টু বিষয়টা গ্রোথ দেখা যায়। স্টেজ আমার প্রিমিয়াম কোয়ালিটি দেওয়াটাই ভালো। হ্যাঁ গ্রোথ, হুম, হ্যাঁ একদম গ্রোথ স্টেজটা প্রিমিয়াম কোয়ালিটিতে থাকাই ভালো। হুম, আফটার দ্যাট আপনি যে কোনো ফুডে যেতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কারণ তখন তো সে অলরেডি অ্যাডাল্ট, তার তখন পেট ভরানো নিয়ে কথা আর একটু অ্যানিমেল প্রোটিন পাওয়া নিয়ে কথা। তো হুম, সেখানে সবকটা ফুডই একই গোত্রীয়, সেখানে খুব বেশি ডিফার করে না খুব একটা। শুধুমাত্র ওই হজমের সমস্যাগুলো দেখে নিতে হয় যে এই ফুডটা খেলে ওর প্রবলেম হয়, এটা খেলে হয় না, সেইটুকু দেখে নিয়ে আপনাকে ডিসাইড করতে হয়। আর তাছাড়া তো যদি কোনো ডগের ক্ষেত্রে স্পেশাল ডায়েটের কিছু দরকার হয়, সেটা তার ডাক্তার তাকে মেনশন করে দেবে যে এর ক্ষেত্রে এটা স্পেশালি দরকার, একে এটা দিতে হবে। আর কৃমির ওষুধের ক্ষেত্রে দেখুন, কৃমির ওষুধের প্রথম দিকটায় বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা লিকুইড কৃমির ওষুধ পাওয়া যায় সিরাপ টাইপের ফরম্যাটে, সাসপেনশন হুম, সাসপেনশন ফরম্যাটে পাওয়া যায়, সেটা সব বাচ্চার ক্ষেত্রেই আমরা দিতে বলি, বাচ্চাদের সবাইকেই সাসপেনশনই দিতে বলি। হুম, এটা খুব বেশি দাম হয় না, মোটামুটি 150-200 টাকার মধ্যে আছে, আবার কিছু কোম্পানির 100 থেকে 150-র মধ্যেও চলে আসে, খুব ডিফার করে না। কিন্তু যখন আপনি অ্যাডাল্টের ক্ষেত্রে যাচ্ছেন, অ্যাডাল্টের ক্ষেত্রে ট্যাবলেট ফরম্যাট আছে, এবং ট্যাবলেটে কিন্তু একটা হিউজ গ্যাপ রয়েছে। হুম, এইখানে কিছু প্রোডাক্ট রয়েছে একই কম্পোজিশনের, আপনি দেখবেন 50 টাকা থেকে 60 টাকা এরকম রেঞ্জে এক একটা ট্যাবলেট। হুম, সেম কম্পোজিশন আবার একটা পাওয়া যাচ্ছে 100 থেকে 150 টাকা করে পার ট্যাবলেট। হুম, এবার এর ক্ষেত্রে যেটা মেনলি ডিফার করে যাচ্ছে, যে কোম্পানিদের দাবি অনুযায়ী তাদের টেস্টি অনেক বেশি, তাড়াতাড়ি খেয়ে নেবে, ও, চিউয়েবল, কেননা কুকুরদের ক্ষেত্রে ওষুধ খাওয়ানো একটা ডিফিকাল্ট প্রসেস। process। সব সময় সব কুকুর ওষুধ খেতে পছন্দ করে না। হুম, এগুলো রেগুলার মেডিসিন, এইগুলো তো মোটামুটি 3 মাস 6 মাস ছাড়া ছাড়াই আপনি খাওয়াচ্ছেন। হুম, তো এগুলো খেতেও যদি বারবার যুদ্ধ করতে হয়, তাহলে কুকুরের একটা নিজস্ব ওষুধ খাওয়ার প্রতি বিতৃষ্ণা চলে আসে। হুম, তাই ওষুধটাকে যতটা প্যালাটেবল করা যায় তার দিকে কোম্পানিরা নজর দেয়। হুম, এবার যে কোম্পানি যে ওষুধটাকে যত বেশি প্যালাটেবল করেছে, তারা তার প্রতি বেশি করে মধু ঢেলেছে, তো হুম, তার ফলেই তার দামটা বেড়েছে। হুম, তো সেই জন্য এটা আপনারা আপনাদের ইকোনমিক রেঞ্জের ওপর ডিপেন্ড করে খাওয়াতে পারেন, তবে মোটামুটি সেম কম্পোজিশন, কাজ কাছাকাছি করে। আহ ভালো কোম্পানির ওষুধ নিয়ে খাওয়াতে পারেন রেগুলার ডিওয়ার্মিং, আবার মাঝারি কোনো যে কোনো কোম্পানির ওষুধও খাওয়াতে পারেন। তো খুব বেশি কস্টিং এ প্রাইমারিলি না যাওয়াই ভালো, যেটা
ফিজিবল আপনার পক্ষে সেটাতেই থাকুন, আমার সবসময় সাজেশন এটাই থাকে, কারণ মোর অর লেস এই সবকটা ওষুধই একই কম্পোজিশনের হয়, কাজও প্রায় একই রকম করে। কারুর এফেক্টিভনেস এক কারুর হলে ক্ষেত্রে তো, যদি এফেক্টিভনেস এক হলে কাছাকাছি তো হ্যাঁ। এফেক্টিভনেস খুব খুব বেশি আপনার ডিফার করে না কিন্তু, হুম, হুম, এদের এফেক্টিভনেস খুব বেশি যে ডিফার করছে এরকম নয়, কিন্তু যখন কোনো একটা স্পেশাল কেস থাকে, হুম, যার ধরুন বারবার ওয়ার্মস এর প্রবলেম হচ্ছে, হুম, তার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি তার ডাক্তার বলবেন যে না এইটাই খাওয়াতে হবে, তখন কিন্তু আপনারা সেই প্রোডাক্টটার প্রতি স্টিক থাকাটাই বেটার। ওকে। কেননা কোনো কোনো পেশেন্টের আমরা দেখেছি যে বারবার রেকারেন্ট ওয়ার্মস এর প্রবলেম আসে, যে 2 মাস 3 মাসও যায় না, তার আবার পটি দিয়ে ওয়ার্মস আসতে শুরু করে দিচ্ছে, প্রতি মাসেই দরকার হচ্ছে অনেক সময় ওয়ার্মস এর ওষুধ খাওয়ানোর, এরকম কেস এসে তখন আমরা ব্র্যান্ড ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। অনেক সময় কোনো একটা ওয়ার্মস যদি ডিটেক্ট করা যায় তার জন্য স্পেসিফিক ড্রাগ ইউজ করি, যেটা হয়তো কমার্শিয়ালি ইউজড হয় না, মানে হুম, ধরুন খুব মানে সহজে পাওয়া যায় না, এরকম ড্রাগও অনেক সময় ইউজ করা হয় হুম, এখন। কারণ আপনার মোটামুটি এরকম অনেক ওয়ার্মস রয়েছে, বিশেষ করে যেটা পাওয়া যায় অ্যাঙ্কাইলোস্টোমা বলে একটা আর্থওয়ার্ম পাওয়া যায় খুব ডগের ক্ষেত্রে, এবং সেটা যেতে বেশ সময় নেয়, এবং তাকে খুব রিপিটেড ডিওয়ার্মিং করে 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 তবে তাকে ঠিক করা পসিবল হয়। আদারওয়াইজ কিন্তু সেই ওয়ার্মসটা ভীষণই সমস্যা করে, আচ্ছা। পটির সমস্যা করে, খাওয়ারের ইস্যু করে। সেই জন্য আমরা বারবার ওয়ার্মস এর দিকটায় নজর দিতে বলি, কারণ এটা একটা জেনারেল প্রসিডিওর। ওয়ার্মসটার দিকে সবাই নজর রাখলে কিন্তু বেসিক হেলথটা হুম, ওদের ভালো থাকে। আপনি যে খাবারটা দিচ্ছেন সেই পুষ্টিটা যদি ওয়ার্মস থাকে, ওয়ার্মস কিন্তু অর্ধেক খেয়ে নেবে, এই নেবে। বাকিটা কুকুরের কাছে গিয়ে পৌঁছবে। হুম, তাই ওয়ার্মসকে তাড়ানোটা সবার আগে দরকার, এবং ওয়ার্মস যদি থাকে অন্যান্য হেলথ ইস্যুসও বাড়ায়, হুম, যেমন স্কিন ইস্যু অনেক বাড়িয়ে দেয় ওয়ার্মস। হুম, যে কোনো ওয়ার্মস, ইন্টারনাল ওয়ার্মসও কিন্তু স্কিন ইস্যু বাড়ায়। সবসময় যে এক্সটার্নাল প্যারাসাইট বা এক্টোপ্যারাসাইটই স্কিন ইস্যু করে এরকম কিন্তু নয়, ইন্টারনাল ওয়ার্মস এর জন্য কিন্তু অনেক সময় স্কিন ইস্যুস ডেভেলপ করে, স্কিন খুব রাফ হয়ে যায়, প্রচুর হেয়ার ফল হয়, এই ধরনের সমস্যা। তাই ওয়ার্মিংটা বাচ্চা বয়স থেকেই একটু রেগুলার ম্যানারে করাটা খুব ভালো, না হলে ওয়ার্মস এর সমস্যাটা কিন্তু পরবর্তীকালে ঝামেলায় ফেলতে পারে। বেশ। আর হুম, but- যারা নতুন পাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা সবসময় আমাদের সাজেশন থাকে যে 3টে জিনিসের ওপর নজর রাখবেন, একটা হলো ফুড, হুম, দ্বিতীয় হচ্ছে ডিওয়ার্মিং, থার্ড হচ্ছে ভ্যাকসিনেশন। এই 3টে জিনিসের উপর সবসময় নজর রাখবেন নতুন পাপি যারা নিচ্ছে। হুম। এবার কথার পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি অলরেডি। আমি এবারই জিজ্ঞেস করতে যেতাম যে ডাক্তারবাবু, যদি আপনি ভ্যাকসিনেশন কত রকমের হয়, এর ইম্পর্টেন্স কি, এবং সেটা যে হুম রেগুলারলি করব, কিভাবে কি, হুম কখন করব, কি কি দেখে নিতে হবে যে এই হুম সময় ভ্যাকসিন হবে না বা হবে, সেগুলো যদি হুম একটু আলোচনা করেন। দেখুন, ভ্যাকসিনেশন প্রসিডিওরটা খুব একটা বেসিক, আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও যেমন বাচ্চাদের ক্ষেত্রে একটা লং রেঞ্জ অফ ভ্যাকসিনেশন প্রথম দিকে দেওয়া হয়, হুম, সেরকম পাপিসদের ক্ষেত্রেও কিন্তু এবং কিটেন্সদের ক্ষেত্রেও এখন অনেক বেশি ভ্যাকসিনেশন করা হয় প্রথম দিকটাতে। প্রথম বছরে আমরা জেনারেলি যে কটা রোগের ওপর জোর দিই, আমি ডগ এবং ক্যাট দুটোকে একটু আলাদা আলাদা করে বলি, তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। হুম, ডগের ক্ষেত্রে বা পাপিসদের ক্ষেত্রে আমরা যে রোগগুলোর উপর জোর দিই সেটা হলো পার্ভো, ডিস্টেম্পার, প্যারা ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরা, হেপাটাইটিস। এটার একটা পোর্শন অফ ভ্যাকসিন হয় যেটা কম্বাইন্ড ভ্যাকসিন হিসেবে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে ক্যানাইন করোনা, অ্যাকচুয়ালি এটা মানুষের করোনার সাথে গুলিয়ে ফেলার একটা চান্স রয়েছে, কিন্তু মানুষের করোনা ভাইরাস এবং ক্যানাইন করোনা ভাইরাস দুজনের ফ্যামিলিটা এক জায়গা থেকে হলেও দুজন কাজ করে আলাদা আলাদা ভাবে, আলাদা অর্গানে, অন্যরকম ভাবে তাদের রোগ তৈরি হয়। এবং ক্যানাইন করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন কিন্তু আমরা বহুদিন থেকে করে আসছি, হুম, এরকম নয় যে আমাদের 2020 সালে করোনা আসার পর থেকে আমাদের ক্যানাইন করোনা ভ্যাকসিন হচ্ছে। 2002-3 সাল থেকে ক্যানাইন করোনার প্রকোপ আছে এবং ক্যানাইন করোনা করা হয়। এবার অনেকে মনে করেন যে কলকাতা ওরিয়েন্টেড রিজিয়নে করোনা ভাইরাসের অতটা প্রকোপ নেই, ক্যানাইন করোনা ভাইরাসের অতটা প্রকোপ নেই, কিন্তু এটা ভুল। ক্যানাইন করোনা ভাইরাসের কেসেস কিন্তু রেগুলারলি না হলেও, মানে পার্ভো বা ডিস্টেম্পারের মতো অত রেগুলারলি আমরা না পেলেও, ক্যানাইন করোনা ভাইরাসের কেসেসও প্রচুর আসে। এবং যেহেতু এখন বাইরে থেকে কুকুর ইম্পোর্টেড হয় আমাদের এখানে, এখান থেকে কুকুর বাইরে যায়, তো করোনা ভাইরাস করে রাখাটা কিন্তু বেটার। এবং আরেকটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার ক্যানেল কাফ। আর সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে র্যাবিস। র্যাবিস নিয়ে কিন্তু সব ব্রিডে, সমস্ত অ্যানিমেলের মধ্যেই র্যাবিস নিয়ে একটা ব্যাপার রয়েছে, সবাইকেই সেই ভ্যাকসিনটা করা হয়, মানুষেরও যেমন র্যাবিস ভ্যাকসিন হয়,
সেরকম ভাবে ওদেরও কিন্তু র্যাবিস ভ্যাকসিন করা হয়। হুম, র্যাবিস ভ্যাকসিনের প্রকোপটায় আমি পরে আসবো, আগে বলে নিই যে ওদের এই যে বাকি রোগগুলো আছে, এটা প্রথম বছরে কিভাবে শিডিউলটা মেনটেন করা হয়। পাপির ক্ষেত্রে আপনি প্রথমে ডিওয়ার্মিং করবেন, হুম, করার পরে আমরা প্রথম ভ্যাকসিনেশন শুরু করব। হুম, সেটা জেনারেলি করা হবে পারভো আর ডিস্টেম্পারের ফার্স্ট ডোজ দিয়ে। ওকে, তারপরে তার একটা বুস্টার ডোজ করা হবে কম্বাইন্ড ভ্যাকসিনে। তারপরে আবার একটা বুস্টার ডোজ, মানে সেকেন্ড বুস্টার। এবার কেউ কেউ মনে করেন যে সেকেন্ড বুস্টার দরকারি কি দরকারি নয়, কিন্তু অ্যাকচুয়াল যদি ওয়ার্ল্ড স্মল অ্যানিমেল যে আমরা প্রোফর্মাটা ইউজ করি, তাতে কিন্তু বলছে সেকেন্ড বুস্টার ইজ নেসেসারি ফর পারভো অ্যান্ড ডিস্টেম্পার। তো ওকে, আমাদের এই ফার্স্ট বুস্টার এবং সেকেন্ড বুস্টার দুটোই করতে হবে। এবার অনেকে সেকেন্ড বুস্টারের সাথে করোনাটাকে অ্যাড করে করেন, অনেকে সেকেন্ড বুস্টার থেকে আলাদা করে করোনা করেন। হুম, এবার করোনার একটা ডোজই মোটামুটি এনাফ ফার্স্ট ইয়ারে। এবং তারপরে আমরা প্যানেল কাফ, এবং তারপরে আমরা রেবিস। রেবিসটা সবার শেষে রাখার হুম, অর্থ এটাই, রেবিসটাকে আমরা শেষের দিকে দিই, কারণ মায়ের কাছ থেকে ওরা রেবিসের ওপর একটা ইমিউনিটি পেয়ে আসে। মেটার্নাল একটা ইমিউনিটি ওরা রেবিসের পেয়ে যায়, যেটা কিন্তু অন্যগুলোর থেকে অতটা পায় না। অন্যগুলোর মধ্যে শুধুমাত্র পার্ভো ডিস্টেম্পারে অল্প পায়, কিন্তু বাকিগুলোতে অতটা মেটার্নাল ইমিউনিটি পায় না। তাই পার্ভো ডিস্টেম্পারকে প্রথম দিকে করা হয় এবং রেবিস শেষের দিকে যায়। আবার যদি আপনি স্ট্রিট ডগ পাপি অ্যাডপ্ট করেন, হুম, তার ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন শিডিউলটা একটু উল্টো দিক থেকে শুরু হয়। তার ক্ষেত্রে আমরা প্রথমের দিকে পার্ভো ডিস্টেম্পারের সঙ্গে সঙ্গে কিন্তু রেবিসটাকেও করি। তার কারণ হচ্ছে যেহেতু তার যে মাদার, সে কিন্তু অলরেডি রেবিস ভ্যাকসিনেটেড নয়। ওকে, কেননা স্ট্রিট ডগের স্ট্রিট মাদার যারা রয়েছে, হুম, তারা তো ভ্যাকসিনেশনের সেরকম ভাবে তাদের কাছে এক্সপোজার থাকে না। হুম, তাদেরকে ভ্যাকসিন করা হচ্ছে কি না হচ্ছে কোনো হিসেবও আমাদের কাছে থাকে না। তাই স্ট্রিট প্যাপি যারা নিয়ে আসছেন একদম স্ট্রিট থেকে তুলে অ্যাডপ্ট করছে, তাদের ক্ষেত্রে আমাদের প্রথমে সাজেশনটা থেকে যে হ্যাঁ পারভো ডিস্টেম্পার তো আমরা করবোই ডিওয়ার্মিং এর পরে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রেবিসটাকেও ইনক্লুড করে দিই প্রথম দিকেই। হুম, এবং তারপরে আস্তে আস্তে ফার্স্ট বুস্টার, সেকেন্ড বুস্টার, করোনা, কেস ক্যানেল কাফ, এইগুলো চলতে থাকে। হুম, এবার পাপির তো এটা গেল। এবার ইয়ারলি, এবার অনেকের ধারণা রয়েছে এই যে পাপিতে ভ্যাকসিন দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল, আর সারা বছর আমাকে সারা জীবন আমাকে ভ্যাকসিন দিতে হবে না। এটা কিন্তু ভুল ধারণা। হুম, কুকুরকে কিন্তু প্রতি বছর ভ্যাকসিনেশন করতে হয়, কারণ এই ভ্যাকসিন গুলোর প্রোটেকশন দেওয়ার মেয়াদ থাকে 1 বছরের। তাই লাস্ট যে ডেটে ভ্যাকসিনেশন হচ্ছে, সেই পরের বছর সেই ডেট আসার আগে আগে কিন্তু আপনাকে এই ভ্যাকসিন গুলোকে রিপিট করিয়ে নিতে হবে। মোটামুটি 11 মাস থেকে 12 মাসের গ্যাপে আপনাকে এই ভ্যাকসিন গুলো কিন্তু রিপিট করাতে হবে। এবার সব ভ্যাকসিন কি রিপিট করাতে হবে? না, সব ভ্যাকসিন রিপিট করাতে হয় না। শুধুমাত্র এই ডিস্টেম্পার পারভোর যে কম্বাইনটা রয়েছে ওটা আপনাকে রিপিট করতে হবে। এবার অনেকে এটার সাথে করোনাটাকে অ্যাড করে রিপিট করেন, অনেকে করোনা আলাদা করে রিপিট করেন। আর হচ্ছে রেবিস, এইটাকে রিপিট করতে হবে। ক্যানেল কাফটার ক্ষেত্রে আমরা অনেকের, অনেক ডাক্তারবাবু মনে করেন ক্যানেল কাফ রিপিট করলে ভালো হয়, অনেকে মনে করেন 2 বছর ছাড়া ছাড়া রিপিট করা উচিত। কিন্তু বেসিক প্রোটোকলে আমরা যেটা দেখেছি সেটা বলছে যে হ্যাঁ বছরে একবার করে ক্যানেল কাফ রিপিট করা উচিত। হুম, কিন্তু ক্যানেল কাফের ভ্যাকসিনেশন যখন রিপিটেশন চলছে, তার ওর বেসিক দরকারটা পড়ে হচ্ছে তখন যখন ওই কুকুরটা কোনো ক্যানেলে গিয়ে থাকবে, বা কখনো বাইরে ট্রাভেল করবে, হুম, ট্রেনে ট্রাভেল করবে, সেই সময় এই ভাইরাসটা অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। ওকে, তাই ফার্স্ট ইয়ারে দেওয়ার পরে আপনারা অনেক সময় স্কিপ করতে পারেন, কিন্তু বেটার হচ্ছে আপনি প্রোটেকশনে দিয়ে রাখুন। কারণ আপনি হয়তো কোথাও বেড়াতে গেলেন, ওকে ক্যানেলে ছেড়ে গেলেন, সেখান থেকে ক্যানেল কাফ কিন্তু আসতেই পারে। এখন যেহেতু লোকজন ক্রেশ বা ক্যানেলে অনেক বেশি কুকুর রাখছে, তো হুম, ক্যানেলে কিন্তু এই ভাইরাসটা হয়। বাড়িতে থাকলে বা আপনি ট্রাভেল করাচ্ছেন না কুকুরকে, তার হয়তো ক্যানেল কাফ হওয়ার চান্স খুবই নেগলিজেবল, যদি না সে কোনো এরকম ক্যানেল কাফ ডগের সংস্পর্শে আসে। হুম, তাছাড়া চান্স খুব কম। হুম, ক্যানেল কাফ এমনি বাড়িতে থাকলে হবে না ওরকম ভাবে, কিন্তু তবুও ক্যানেল কাফটা আমরা ইয়ারলি রিপিট করে দিতে এ কারণেই বলি যে আপনি হয়তো কখনো নিয়ে গেলেন, এবার তখন তাড়াহুড়োর মাঝখানে আপনি ভ্যাকসিন দিলে, ভ্যাকসিন তো আর আজকে দিলেন কাল থেকে প্রোটেকশন শুরু করে দিল, এরকমটা কিন্তু নয়। হুম, হুম, ভ্যাকসিনেশনের কনসেপ্ট হচ্ছে যে আপনি ভ্যাকসিন করার পরে সে অন্তত 2 সপ্তাহ সময় নেয় তার বডিতে প্রোটেকশনটা রেডি করতে। হুম, মানে আজকে ভ্যাকসিন দিয়েছেন মানে কাল থেকে সে প্রোটেক্টেড, এরকম কিন্তু বিষয়টা নয়। হুম, তাই আমরা বারবার বলি যে একটা কুকুরকে সুস্থ সবল অবস্থায় দেখে হুম, ভ্যাকসিনেশন করতে হয়। হুম, কৃমির ওষুধ খাওয়ানো ভ্যাকসিনেশনের আগে যেগুলো খুব নেসেসারি, একটা হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানো, এবং দেখে নেওয়া যে তার টেম্পারেচার নর্মাল রয়েছে, কারণ টেম্পারেচার রাইজ হয়ে থাকাটা কিন্তু একটা অসুস্থতার লক্ষণ, জ্বর থাকাটা।
ওকে। তাই টেম্পারেচার নর্মাল রয়েছে, সে খাওয়া দাওয়া নর্মালি করছে, বিহেভিয়ার তার নর্মাল রয়েছে, তার লিম্ফ গ্ল্যান্ড যেগুলো রয়েছে সেগুলো নর্মাল পজিশনে রয়েছে, ইনফ্লেমড অবস্থায় নেই। এই লিম্ফ গ্ল্যান্ড ইনফ্লেমড এবং নর্মাল এই জিনিসটা বোঝে ডাক্তারবাবু যিনি দেখছেন তিনি। হুম, তাই ভ্যাকসিনেশনটা আমরা অলওয়েজ প্রেফার করি যে আপনি কোনো ডাক্তারের আন্ডারে ভ্যাকসিনেশন করান, কারণ তিনি ওর হেলথের কন্ডিশনটা ঠিক আছে কিনা বুঝে তবে ভ্যাকসিনেশনটা দেবেন। হুম, হুম, আর ভ্যাকসিনেশনে আর একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোল্ড চেন মেনটেন। যেটা দেখবেন মানুষের ক্ষেত্রেও বারবার, করোনার ক্ষেত্রেও বহুবার বলা হয়েছে যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন গুলো যে ছিল সেগুলোর ক্ষেত্রে কোল্ড চেন মেনটেন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শোনা গেছে। সেই জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, যে একটা ভ্যাকসিনের কোল্ড চেন মেনটেন মানে সেটাকে কত ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে আমরা ট্রাভেল করাবো বা কত ডিগ্রি সেন্টিগ্রেডে সেটাকে রাখবো যাতে সেই ভ্যাকসিনটা থেকে আমরা অপটিমাম মানে সব থেকে বেশি মাত্রায় প্রোটেকশনটা পেতে পারি। ওকে। যেমন এরকমও আমরা দেখেছি অনেকে পকেটে করে ভ্যাকসিন নিয়ে চলে আসছে, গিয়ে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আপনার বেসিক প্রসিডিওর নয় ভ্যাকসিনের ক্ষেত্রে। ওকে। ভ্যাকসিন অলওয়েজ একটা হয় জেল প্যাকে অথবা জেল প্যাডের ওপরে বা বরফের সঙ্গে করে এটাকে ট্রাভেল করানো উচিত। যখনই আপনি কোথাও থেকে ভ্যাকসিনটা নিয়ে আরেকটা জায়গায় যাচ্ছেন, হুম, তাতে কিন্তু অবশ্যই আপনাকে কোল্ড চেনটা মেনটেন করে নিয়ে যেতে হবে। না হলে কিন্তু ওই ভ্যাকসিনটা সেভাবে কাজ করতে পারবে না। এবং বহু ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিনেশনে ভ্যাকসিন ফেলিওরও হয়েছে, দেখা গেছে ভ্যাকসিন করা হচ্ছে কিন্তু তারপরেও সেই রোগ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওটাই যে ভ্যাকসিনেশনটা ফেল করেছে। এবার হ্যাঁ, ভ্যাকসিনেশন কি সবসময় 100% প্রোটেকশন দেয়? দেখুন করোনাতেও এটা বলা হয়েছিল বারবার যে মানুষের ভ্যাকসিনেশন কিন্তু ক্ষেত্রে। 100% প্রোটেকশন দেয় না, মানুষেও হ্যাঁ, দেয় না, হ্যাঁ, ওদের ক্ষেত্রেও দেয় না। মানে আমরা যদি বলি তাহলে বলবো আমরা 97 থেকে 99% অব্দি প্রোটেকশন দিই, কিন্তু ওই 1% কি 3% আমাদেরও হাতের মধ্যে থাকে না, আমরা সবকিছু মেনটেন করলেও থাকে না অনেক সময়। হ্যাঁ, কিন্তু তবুও আমরা চেষ্টা তো করবো যাতে ম্যাক্সিমাম প্রোটেকশনটা আমরা দিতে পারি, হুম, সেটা কখনোই যাতে 70 বা 50%-এ গিয়ে না দাঁড়ায়, সেই একদম, চেষ্টাটা আমরা সবসময় করি। একদম, আর এবার বলি বিড়ালের ক্ষেত্রে। হুম, বিড়ালের ভ্যাকসিনেশনের কনসেপ্টটা আজ থেকে 4-5 বছর আগেও খুব বিশাল পপুলারাইজড ছিল না। হুম, বিড়ালকে যে ভ্যাকসিন করা হয় একমাত্র যারা খুব পার্সিয়ান ক্যাট বা এই জাতীয় কোনো বিদেশি বিড়াল পুষতেন তারা জেনারেলি রেবিস ভ্যাকসিনটা এবং আরো কিছু বিড়ালের ভ্যাকসিন আছে সেগুলো করিয়ে রাখতেন, কেননা ওরা খুব ভালনারেবল হয়। মানে বিভিন্ন বাইরের বিড়ালরা যখন এক্সোটিক ক্যাটস আমাদের এখানে আসে, তো এই ওয়েদারটা তো ওদের জন্য খুব কমফোর্টেবল নয়। হুম, তার ফলে বিভিন্ন ভাইরাসে ওরা কিন্তু এফেক্টেড হওয়ার চান্সেসও বেশি থাকে। তার ফলে ওদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা খুব কম্পালসারি ছিল। কিন্তু আমাদের এই যে স্ট্রিট ক্যাট, হুম, যেটা ম্যাক্সিমাম বাড়িতে আমরা পুষে থাকি এখন, বেঙ্গল ক্যাট যেটা আমাদের, সেই বেঙ্গল ছোট ক্যাট গুলো সেইগুলোকে কিন্তু ভ্যাকসিনেশনের এতটা চল লাস্ট থেকে 4-5 বছর আগেও ছিল না। হুম, কিন্তু লাস্ট 4-5 বছরে প্রচন্ড পরিমাণে বিড়ালের দুটো ভাইরাসের ইনফেকশন ভয়ঙ্কর বাড়ে। একটা হলো প্যানলিউকোপেনিয়া, আর একটা হচ্ছে আপনার রাইনোট্র্যাকাইটিস। আর ইদানিং লাস্ট 1 বছরে আরো একটি ভাইরাসের ইনফেকশনও কিন্তু বেড়েছে, সেটা হচ্ছে ক্যালসি ভাইরাস। এবার এগুলোর ইনফেকশন তার কারণে এখন কিন্তু বিড়ালে ভ্যাকসিনেশনটা খুব রেগুলারলি হয়। যারা বাড়িতে এমনি আমাদের স্ট্রিট ক্যাটও পোষেন তারাও কিন্তু ভ্যাকসিনেশন রেগুলারলি করান এবং খুব মেনে করছেন। এবং তার ফলে একটা জিনিস অন্তত আমার পেশেন্ট ওনারদের মধ্যে আমি দেখেছি যে যারা ভ্যাকসিনেশন করাচ্ছেন রেগুলারলি মেনটেন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকোপটা ভীষণই কম। যেখানে প্যানলিউকোপেনিয়ায় একটা টাইমে আমরা এক একটা বাড়িতে প্রায়, অনেকেই তো বাড়িতে 7-8টা করে বেড়াল থাকে এবং বেড়াল অনেকগুলো বাচ্চা কাচ্চা দেয় বলে সেগুলো থেকেও যায়, তো বাড়তে বাড়তে হয়তো 7টা 10টা বেড়াল হয়ে গেছে। কিন্তু ওই প্যানলিউকোপেনিয়া নিয়ে একজন ঢুকেছিল এবং সে কিন্তু প্রায় তার 90% বিড়ালদের অবস্থা খারাপ করে রেখে আমার দিয়েছে। বাড়িতে হয়েছে। এইরকম অবস্থা। 13টা হ্যাঁ, বিড়াল দেড় এরকম। দিনে মারা গেছে। হ্যাঁ, 1.5 দিনের মধ্যে। হ্যাঁ, এরকম ঘটনা আমরা মানে পেয়েছিলাম 2020-র পর থেকে, বিশেষ করে আরো এই সমস্যাটা দেখা গেছে। হুম, তার ফলে এখন রেগুলার ভ্যাকসিনেশনে আমরা গেছি। এবং বিড়ালের ক্ষেত্রে যেটা আমরা প্রোটোকল বলি সেটা হচ্ছে যে প্রথম ভ্যাকসিনেশন আমরা 2 মাসের মাথায় করব, ডিওয়ার্মিং করিয়ে সুস্থতা দেখে হুম, তার প্রথম ট্রাইক্যাট ভ্যাকসিন করা হবে। তারপরে তার একটা বুস্টার দেওয়া হবে। তারপরে রেবিস ভ্যাকসিন একটা করা হবে। ওকে। এনাফ। এইটুকু যদি আপনি মেনটেন করেন, এনাফ একটা বিড়ালকে প্রোটেক্ট রাখার জন্য। এবার এভরি ইয়ার এখন একটা সিঙ্গেল শট ভ্যাকসিন এসে গেছে যেটাতে আপনার রেবিস উইথ ট্রাইক্যাট আছে। সেই সিঙ্গেল শটটা ইউজ করে দিলে একটা ভ্যাকসিনে আপনার ফুল কভারেজ হয়ে যাচ্ছে। এটার প্রাইস ওটা কত? প্রতি বছর শুধু রিপিট, ওটা আপনার 1000 টাকা মতন প্রাইস আছে।
অ্যাফোর্ডেবল। ভ্যাকসিনটা অ্যাফোর্ডেবল মোটামুটি ইয়ারলি অ্যাফোর্ডেবল। একটা। এবার হ্যাঁ, আপনার হ্যাঁ। করা যায়, অসুবিধে একদম। নেই। হুম। এবং 1000 টাকা ইয়ারলি একটা করে ডোজ যে কেউ করিয়েও রাখতে হুম। পারবেন, এবং সেটা কিন্তু আপনার অনেকটা খরচাকে বাঁচায়। কেন বলছি, হুম। এরকম ঘটনা আমরা দেখেছি প্যানলিউকোপেনিয়াতে। অ্যাক্টিভ বাড়ির দুটো তিনটে বিড়াল, বেশি তো বিড়াল রাখেননি, একটা বিড়ালে প্যানলিউকোপেনিয়া হয়েছে, বেঁচেও গেছে বিড়ালটা, হয়তো সার্ভাইভ করে গেছে, হুম। কিন্তু ওই ভ্যাকসিনটার অভাবে তার কিন্তু 10,000 টাকা সেখানে গলে গেছে একদম। প্যানলিউকোপেনিয়াতে। একদম। এবং যথেষ্ট খরচা সাপেক্ষ ট্রিটমেন্ট, হুম। প্যানলিউকোপেনিয়ার ট্রিটমেন্টটা খুব মানে কম খরচে হয় এরকম কিন্তু না। যেমন ডগের ক্ষেত্রে পার্ভো একটা একটা টাইমে খুব মাথা ব্যথার কারণ ছিল আমাদের হুম। হুম। ডগে, পাপিসদের ক্ষেত্রে বিশেষ করে পার্ভো একটা ভীষণ মাথা ব্যথার কারণ ছিল। সেই পার্ভো কিন্তু কন্ট্রোলড হয়েছে বিকজ অফ প্রফিউজ ভ্যাকসিনেশন। কলকাতায় এখনো পার্ভো কেসেস হচ্ছে, হুম। হচ্ছে না তা না, এই শীতকালের সময়টাতে প্রচুর পরিমাণে পার্ভো কেস দেখা যায়, কিন্তু ম্যাক্সিমামটাই হয় একদম ছোট বাচ্চা, ধরুন 1.5 মাস 2 মাস, যারা এখনো এক্সপোজারই পায়নি হুম। ভ্যাকসিনের, শুধুমাত্র তাদের ক্ষেত্রে। হুম। কিন্তু একটা ম্যাক্সিমাম পোর্শন, আগে যেমন বাড়ির কুকুরও ভর্তি ভর্তি পার্ভো হতো, সেই জিনিসটা কিন্তু এখন অনেকটা কন্ট্রোলড। ইভেনচুয়ালি রাস্তার ডগেও অনেক এনজিওরা ধরে ধরে এখন ডিস্টেম্পার পার্ভো ভ্যাকসিনেশন করান। হ্যাঁ। হ্যাঁ। তার ফলে কিন্তু রাস্তার ডগেও পার্ভোর ইনফেকশন অনেক কমেছে। মা যদি ভ্যাকসিনেটেড হয় হুম। তাহলে কিন্তু বাচ্চা তার থেকে ইমিউনিটি পায়, এটা খুব বড় একটা জিনিস। মাকে যদি আপনি ভ্যাকসিনেশন করে রাখতে পারেন, তাহলে সে যখন প্রেগনেন্ট হচ্ছে সে কিন্তু তার ওই ইমিউনিটিটা তার বাচ্চার মধ্যেও দিচ্ছে। হ্যাঁ, বাচ্চাকে হয়তো বেশি দিন সেই ইমিউনিটি প্রোটেক্ট করবে না, হয়তো 2 মাস কি 3 মাস অব্দি ম্যাক্সিমাম প্রোটেক্ট করবে, যে তাও কারণে সেটা অনেক। 5 ডোজ অফ ভ্যাকসিন। হ্যাঁ। তাও সেটা অনেক, কারণ প্রথমেই একদম রাস্তায় তো গিয়েও এক্সপোজড, হুম। সমস্ত ভাইরাসের সামনে বাচ্চাগুলো এক্সপোজড। তাই মা যদি ভ্যাকসিনেটেড থাকে, বাচ্চারা অন্তত কিছুদিন সময়টা পাবে হুম। লড়াইটা করা। হুম। হুম। এইটা একটা সুবিধা আছে। হুম। তাই আমরা বারবার ভ্যাকসিনেশনের ওপর জোর দিই যে ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং বাড়ির কুকুরের ক্ষেত্রে তো ভীষণই ইম্পর্টেন্ট। কেননা আস্তে আস্তে ট্রিটমেন্ট কস্ট এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, ভীষণই আহ, একটা বেশি একদম। দামের ওষুধের দিকেও পৌঁছচ্ছে। খুব সহজ একটা উদাহরণ আছে এক্ষেত্রে বলি, ট্রিটমেন্ট কস্টে কিরকম চেঞ্জেস এসে গেছে। আগে আমাদের হিমোপ্রোটোজোয়ান ফিভার বলে একটা ফিভার হয় ডগেদের ক্ষেত্রে, তো সেটা আমরা যখন 2016-17 সালে ট্রিট করতাম এই ফিভারটা, তখন তার জন্য যে মেডিসিনটা ইউজ হতো সেটার দাম ছিল 10 টাকা আচ্ছা। ইনজেকশনটা। এখন সেই রোগটা ওই মেডিসিনে আর কাজ করে না, সেটার একটা হায়ার জেনারেশন মেডিসিন লাগে, তার দাম হয়ে গেছে 250 টাকা। মানে কস্টিংটা এইরকম জায়গায় জাম্প করেছে ট্রিটমেন্টে। তাই আমরা বারবার বলছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে আপনি আগে থেকে প্রোটেকশন নিন, ভ্যাকসিন করান, পোকার ওষুধ দিন, যাতে রোগটাই না আসে। চেষ্টা অবশ্যই। করুন রোগটা যাতে না হয়, অবশ্যই। এটার উপরে জোর দিতে হবে। তাই ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করে এবং বছরে একবার ভ্যাকসিনেশন, এইটুকু আপনারা মোটামুটি যারা বাড়িতে পুষছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয় না। একটু টাইমলি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুধু ভ্যাকসিনেশন আর করিয়ে রাখা, আর কৃমির ওষুধ তো বাড়িতে নিজেরা খাওয়াবেন, কোনো অসুবিধাই নেই হুম। সেটার ক্ষেত্রে, একদম। এটা সমস্যা না। তাই এই ফলো আপটা যদি আপনারা মোটামুটি করেন তাহলে মেনটেন হবে এবং বাচ্চা সুস্থই থাকবে, বাচ্চা খুব একটা ঝামেলা এরা ফেলে না। আর একদম। স্ট্রিট প্যাপি যারা পুষছে তাদের ক্ষেত্রে তো আমরা বারবার বলে থাকি যে স্ট্রিট পাপি এমনিতে আমাদের ওয়েদারের সাথে এতটাই অ্যাকাম্প্লালিশ হুম। যে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তারা খুব চট করে কিন্তু ভোগে না। তাই হুম। তাদেরকে যদি বেসিক প্রোটেকশন এবং ফুডটা ভালো দিতে পারেন, তারা কিন্তু আপনার সঙ্গে খুব সুন্দরভাবে থাকবে, খুব মিলেমিশে থাকবে, কোনো অসুবিধাই করবে না। খুবই খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছে। আমরা অলমোস্ট 80% ডিসকাশন আমাদের কোয়েশ্চেন ওয়াইজ আমরা সেরে ফেলেছি। আমার তিনটে ছোট ছোট প্রশ্ন এখন বাকি আছে। প্রথম যেটা হুম, প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে প্যানলিউকোপেনিয়ার কথা বললেন বা ডিস্টেম্পার পারবো, হুম, যে দুজনের ক্ষেত্রেই যে হুম, বিশেষ হ্যাঁ, রোগগুলোর নাম বললেন, এইগুলোর হ্যাঁ, ক্ষেত্রে কিছু বেসিক সিম্পটম যদি আপনি উল্লেখ করে দেন যে দেখলেই তোমরা আপনারা ভেটের কাছে নিয়ে আসো, হুম, তো সেটা যদি একটু বলেন। হুম। দেখুন, খুব সহজ করে ছোট ছোট কথা বলে দিই। একটা হচ্ছে পার্ভর ক্ষেত্রে প্রথমত দেখবেন হচ্ছে বমি আর পায়খানা। আচ্ছা। যে কোনো বাচ্চা যদি হঠাৎ করে রক্ত পায়খানা আর বমি শুরু করে তাহলে বুঝবেন এর কিন্তু ইমিডিয়েট নিয়ে যাওয়াটা জরুরি। হুম। ডিস্টেম্পারের ক্ষেত্রেও মোটামুটি রক্ত বমি পায়খানা, তার সঙ্গে থাকবে হচ্ছে নাকে সর্দি, ভীষণ ঠান্ডা লেগে যায় বাচ্চাদের হুম। ডিস্টেম্পার ভাইরাস। আর খাবার খেতে না চাওয়াটাও তো জেনারেল সিমটম। অনেকে মনে করেন খাবার খাচ্ছে না এটা একটা রোগ, অ্যাকচুয়ালি তা নয়। যা কিছুই হোক, কুকুর বা বিড়াল প্রথমে খাবার খাওয়াটাই বন্ধ করে,
হুম। তারপরে তো অন্যান্য সিমটম দেয়। হুম। তাই খাবার খাওয়া যদি একদিনের বেশি বন্ধ করে দেয়, অবশ্যই মনে করবেন কিছু একটা গন্ডগোল হচ্ছে, একবার ডাক্তার দেখিয়ে নিন। ওকে। আর তার বাইরে পারভোর ক্ষেত্রে হচ্ছে রক্ত পায়খানা বমি, ডিস্টেম্পারের ক্ষেত্রে রক্ত পায়খানা বমি থাকতে পারে, তার সঙ্গে থাকবে হচ্ছে সর্দি, ঠান্ডা লেগে যাওয়া। হুম। আর প্যানলিউকোপেনিয়ার মধ্যে বিড়ালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেম, রক্ত পায়খানা বমি এবং তার সাথে আই থেকে ডিসচার্জ হওয়া, চোখ থেকে জল বেরোনো। হুম। আপনার আরেকটা যেটা বলছিলাম আপনাকে, যে হারপিস ভাইরাসের যেটা রাইনোট্র্যাকাইটিস, ফেলাইন রাইনোট্র্যাকাইটিস, হুম। এর ক্ষেত্রে থাকবে প্রচন্ড সর্দি। এই নামের মধ্যেই দেখবেন রাইনোট্র্যাকাইটিস কথাটা রয়েছে। তো ওটা ট্র্যাকে। হচ্ছে এই সর্দির জন্য ওই নামটা, হ্যাঁ, হুম। সর্দি আছে বলে ওতে নামটা দেওয়া হয়। হুম। আর তার সঙ্গে চোখের একটা ইনফেকশন হয় ওদের। হুম। আর ক্যালসি ভাইরাসটা খুবই নতুন, এবার প্রত্যেক সময় রোগগুলো নিজস্ব সিমটম এদিক ওদিক করতে থাকে। ক্যালসি একদম। ভাইরাসটা ইমিডিয়েটলি আপনি খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কিন্তু ওই প্যানলিউকোপেনিয়া আর রাইনোটাকাইটিসটা বুঝে যাবেন যে একজনের সর্দিতে হয়েছে আর একজনটা বমি পায়খানা করছে, তার মানে নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হচ্ছে এদের, ভাইরাস জনিত। আর পারভো আর ডিস্টেম্পারও খানিকটা কাইন্ড অফ তাই, পায়খানা বমিটা দুটোতেই থাকবে, শুধু ডিস্টেম্পারে আপনার সর্দিটা সর্দি। এক্সট্রা থাকছে, যেটা পারভোতে সবসময় থাকে না। হুম। পার্বতে থাকেই না, পার্বতে বমি পায়খানাটাই মেন হয় আর খাওয়ার ছেড়ে দেয়, হুম। একদম পুরো অফ ফেড হয়ে পড়ে থাকে, হুম। ভীষণ ঝিমিয়ে পড়ে কুকুর। আর ডিস্টেম্পারের আরেকটা সিমটম আছে, সেটা হচ্ছে নার্ভের সিমটম, যদিও সেটা অনেক পরে দেখা যায়, সবসময় যে প্রথমেই দেখা যাবে এরকম নয়, অনেক পরে দেখা যায়। সেটা হচ্ছে খিঁচুনি ওঠে, হুম। হুম। কুকুরের হঠাৎ হাত পা খিঁচে গিয়ে খিঁচুনি ওঠে। এবার অনেকের ওয়ার্ম টক্সিমিয়া থেকেও এরকম হয়, তাই প্রথম দিকটা একটা বোঝার সমস্যা হয়। তবে এ জাতীয় কোনো সিমটম যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং তার পরামর্শ মতন ওষুধে চলে যান। এবং ম্যাক্সিমাম কেসেই আমরা দেখেছি পারভোর সার্ভাইভেবিলিটি রেট অনেক বেশি, মোটামুটি 10টার মধ্যে 5টা কুকুর বেঁচে যায়। হুম। কি এখন আরেকটু বেড়েছে, 7-8টা কুকুরও বাঁচিয়ে ফেলতে পারি আমরা পারভোতে। হুম। কিন্তু ডিস্টেম্পারটা একটু সমস্যা করে, ডিস্টেম্পার বারবার নিজের স্ট্রেন চেঞ্জ করে এবং ডিস্টেম্পারের মর্টালিটি রেট অনেকটা হাই। সেক্ষেত্রে দেখেছি আমরা 10টার মধ্যে হয়তো 3টে কুকুর সার্ভাইভ করলো, মানে 70% to 80% হচ্ছে এর মর্টালিটি রেট। তাই ডিস্টেম্পারটার একমাত্র উপায় হলো ভ্যাকসিনেশন। যদিও এখন ইমিউনোগ্লোবিন অ্যাভেলেবেল, মানে পার্ভর ইমিউনোগ্লোবিন বলুন, ডিস্টেম্পারের ইমিউনোগ্লোবিন দুটোই অ্যাভেলেবেল, হুম। সেটা আমরা দিয়ে চেষ্টাও করি। অনেক কেসেস খুব ভালো রেসপন্সও পেয়েছি আমরা, হুম। কিন্তু তবুও ভ্যাকসিনটা বেটার হুম। রাদার দেন এদের ভোগান্তি। একদম। মানে আপনারা যদি কোনো রকম এই যে সিমটম গুলো ডাক্তারবাবু আলোচনা করলেন, এর কোনো রকম সিমটম ডে 1-এ দেখতে পান, দয়া করে ডে 2 বা 3 এর জন্য অপেক্ষা করবেন না। জন্য ওয়েট কাইন্ডলি করবেন না, যতটা হ্যাঁ। তাড়াতাড়ি সম্ভব, দরকার পড়লে সেই দিনই সন্ধ্যাবেলা ডাক্তারবাবুকে, আপনি যাকেই দেখান বা এই ডাক্তারবাবুকেও যদি আপনারা কনসাল্ট করেন, তাহলে দেন এন্ড দেয়ার একটা ফোন দেখুন, করে বা একটা আমরা টেক্সট করে এখানে বলে থাকি জানাবেন। যে যত নিয়ারেস্ট ডাক্তার যাকে পাবেন হুম। হুম। তাকেই দেখান, হুম। আমরা এটা একদম। বারবার বলে থাকি, নিয়ারেস্ট ডাক্তার যাকে পাবেন তাকেই দেখান। একদম। খুব একদম। তাড়াতাড়ি এর ওষুধ এবং স্যালাইন শুরু করাটা জরুরি, না হলে মুশকিল হয়ে যেতে। একদম। আর আমি একটা একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা আমি আগে স্কিপ করে গেছিলাম। সেটা হচ্ছে যে স্নান করানো। এরকম একটা বলা আছে যদি আচ্ছা, কানে নাকি জল ঢুকলে কিছু একটা প্রবলেম হয় হ্যাঁ স্নান হ্যাঁ হ্যাঁ করানোর সময়, সেটা যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওদের ইয়ার ক্যানেলটা আমাদের চাইতে বড় হয়, এবং তার ফলে কি হয়, এবং ওদের ইয়ার ক্যানেলটা কিন্তু একটুখানি গ্র্যাভিটেশনের দিকে আছে। মানে আমাদের ইয়ার ক্যানেলটা যেমন একটু ভার্টিক্যালি, ওদের ইয়ার ক্যানেলটা কিন্তু একটু গ্র্যাভিটেশনের দিকে। ওকে। তার ফলে কি হয়, যদি জল ঢোকে তাহলে অনেকটা ভেতর অব্দি চলে যায় এবং সেখানে ইনফেকশন করার চান্স থাকে। হুম। তো চান করানোর সময় আমরা সবসময় বলে থাকি কানে কটন প্লাগ দিয়ে রাখবেন, যাতে যদি জলের ছিটে টিটাও যায় সেটা ওখানেই অ্যাবজর্বড হয়ে যায়, অসুবিধে না করে। তবে কানে জল ঢুকলে কিন্তু ইনফেকশন হয়, এটা একদম সত্যি কথা। আর চান করানো খুব, বিড়ালে খুব একটা চান করানো পছন্দ করে না, তবুও মোটামুটি মাসে একবার, এবং দরকার অনুযায়ী, যে বিড়াল ধরুন যাতায়াত করছে, বাইরে যাচ্ছে ঘরে আসছে, তাদেরকে মোটামুটি সপ্তাহে একবার। আর যারা মোটামুটি ঘরেই থাকে তাদেরকে মাসে একবার করে চান করালেই হয়ে যায়। হুম। কিন্তু কুকুরের ক্ষেত্রে গ্রীষ্মকালে হুম। সপ্তাহে দুবার, অনেক বড় ব্রিড আছে যাদেরকে প্রায় ডেলি গ্রীষ্মকালে কিন্তু চান করাতে হয়। তার হুম। কারণ হচ্ছে গ্রীষ্মকালে কুকুরদের ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে বিশেষ করে, সেটা হচ্ছে হিট স্ট্রোক। গত দিচ্ছি। 2-3 বছরে এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে গ্রীষ্মকালে, এবং আমাদের খুবই চিন্তা, কারণ এতে সময় খুব কম পাওয়া যায়, যে মুহূর্তে হচ্ছে তার থেকে ঘন্টা 3-4 মধ্যে যদি তাকে ম্যানেজ করা না যায়, তার ক্ষেত্রে কিন্তু সেটা ফ্যাটাল হয়ে যায়। হুম। তাই বড় ব্রিডের কুকুরদের ক্ষেত্রে, বা লোমস একটু বেশি লোম আছে বড় ব্রিড, সেন্ট বার্নার্ড,
অথবা গোল্ডেন রিট্রিভার, এদের ক্ষেত্রে আমরা মোটামুটি যদি সেই কুকুর এসিতে থাকে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যদি এসিতে না থাকে, নর্মালি থাকে, তাহলে তাকে কিন্তু প্রায় রেগুলারলি 1 রাউন্ড করে চান করিয়ে দেওয়ার কথা আমরা বলি। হুম, যদিও চান করার পরে শুকনো করাটাও এদের ক্ষেত্রে ততটাই ইম্পর্টেন্ট, কেননা চা ভিজে অবস্থায় যদি বেশিক্ষণ থাকে তাহলে আবার লোমের ভেতর ফাঙ্গাল ইনফেকশন তৈরি হবে। তাই চান করানোটাও যতটা জরুরি, চান করার পরে শুকনো করানোটাও কিন্তু এদের ক্ষেত্রে ততটাই ইম্পর্টেন্ট। তা মোটামুটি সপ্তাহে 2 বার তো মিনিমাম চান করাতেই হবে আপনাকে, যেটা প্রপার বাথ বলে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। আর এমনি গা ভিজিয়ে দেওয়া বা গা মুছিয়ে দেওয়াটা প্রায় রেগুলার গ্রীষ্মকালে। শীতকালে এই ফ্রিকোয়েন্সিটা অনেকটা কমে যায়। হুম। ধরুন 15 দিনে একদিন, কি কোনো কোনো ডগের অভ্যেস থাকে সপ্তাহে একবার সে চান করবেই, তাদের সপ্তাহে একবার। আবার খুব ছোট ব্রিড হলে তাদেরকে বলি মাসে একবার করান, কেননা ছোট ব্রিডের আবার ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি হুম, বেশি। হুম, হুম। সেই জন্য আমরা ছোট ব্রিডের ক্ষেত্রে বেশি চান করানোটাও সেই সময় শীতকালে প্রেফার করি না। এটা একটু হিসেব করে আপনার কোন ধরনের ডগ, তার কি কি টেন্ডেন্সিজ রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনারা ডিসাইড করবেন। আমার আর যদি ডক্টরকে কারোর চান স্কিন না করালেই ইনফেকশন ও থাকে, আনন্দ পায়। চান টানের ব্যাপার। হ্যাঁ আছে অনেক ব্যাপারে ওদের অনেকেরই থাকে। হ্যাঁ। বিশেষত স্পিচ বা স্যাময়েড এই জাতীয় যে ডগ গুলো রয়েছে, এরা করে চান করানো পছন্দ করেই না। হুম, মানে জল দেখলেই উল্টো দিকে দৌড়াচ্ছে, এরকম হুম। ব্যাপার। তো তাদেরকে কিন্তু তবুও ধরে বেঁধে একটু চান হ্যাঁ, করানো হ্যাঁ, দরকার। অবশ্যই। এবং বিশেষ করে অ্যান্টিটিক শ্যাম্পু দিয়ে অন্তত মাসে একবার, হুম, অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু দিয়ে মাসে একবার। হুম, মানে আপনি নর্মাল বাথ তো দিচ্ছেনই, তার বাইরে অন্তত অ্যান্টিটিক শ্যাম্পু দিয়ে একবার আর অ্যান্টি ফাঙ্গাল দিয়ে একবার মাসে অন্তত জেনারেল ওয়াইজ চান করাবেন। কেননা এদের লোমের তলার ঘনত্বটা যেহেতু বেশি হয়, হুম, তাই লোমের তলায় তলায় কিন্তু পোকা এবং ফাঙ্গাস দুটোই বসে থাকে। যেটা পরে আমরা বুঝতে পারি যে এরা বসেছিল, যখন হুম, লোমগুলো ঝরে পড়ে যায়, বড় স্কিনের একটা ইনফেকশন হয়ে যায়, তখন এদেরকে দেখতে পাওয়া যায়। তাই হুম। বেটার হচ্ছে আগে থেকে আপনি এগুলো করে প্রোটেকশনে রাখুন। আচ্ছা, পোকার কথাটা যখন উঠলো আমাদের কাছে, পাঁচ হ্যাঁ, 5.5 মিনিট মতো রয়েছে। যদি একটু ছোট হ্যাঁ। করে পোকাটা একটু বলে দেন যে পোকা হলে আমরা কি কি করব। দেখুন, পোকার অনেকগুলো প্রসেসে প্রিভেন্ট করা যায়। হুম, একটা আছে তো শ্যাম্পু, হুম, প্রাইমারি। হুম, পাউডার হচ্ছে বাচ্চাদের জন্য। হুম, আর তাছাড়া স্পটন বলে একটি ওষুধ পাওয়া যায়, অনেকটা ফেবিকুইকের মতো দেখতে হয় জিনিসটা, ভেতরে একটু তেল থাকে। হুম, সেই তেলটা ঘাড়ের কাছে ঢেলে দিতে হয়, সারা গায়ে ওটা ছড়িয়ে পোকাগুলোকে তাড়িয়ে দেয়। হুম, এর বাইরে এখন ট্যাবলেট আছে, সেই ট্যাবলেট গুলো খাওয়ালে পোকাগুলো গা থেকে ঝরে ঝরে পড়ে যাবে। হুম, কিন্তু এই ট্যাবলেট গুলো দেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে কি ইন্টারভ্যালে দেওয়া উচিত, কারণ এগুলো খুব ক্লোজ ইন্টারভ্যালে দেওয়া হয় না। হুম, হুম, মোটামুটি 6 মাস 1 বছর গ্যাপে গ্যাপে কিন্তু এগুলো দেওয়া হয়, খুব তাড়াতাড়ি এগুলো দেওয়া হয় না। বা হুম, খুব দরকার না হলেও এগুলো ইউজ করা হয় না। যে খুব পোকা হয়ে গেছে, স্পটনে কন্ট্রোল করতে পারছি না, হুম, তখনই আমরা ট্যাবলেটের দিকে যাই। কেননা দেখুন, যে কোনো প্রোডাক্টেরই তো একটা নির্দিষ্ট সাইড এফেক্ট থাকে। হুম, আমরা ভালো অ্যান্টিবায়োটিকেরও একটা সাইড এফেক্ট আছে, আবার ভালো এই ধরনের ওষুধেরও একটা হালকা সাইড এফেক্ট আছে। তাই হুম, সেটাকে মাথায় রেখে আমরা ডাক্তারবাবুরা ডিসাইড করে দিই যে আচ্ছা, এর এখন বডি কন্ডিশন যা, একে আপনি দিতে পারেন। তবে এবার দিলে কিন্তু 6 মাসের আগে আর দেবেন না, হুম, এইরকম কথাটা আমরা বারবার বলে দিয়ে থাকি। হুম, এটা একটা ব্যাপার রয়েছে। আর টিকের ব্যাপারটায় কেন আমরা বারবার জোর দিচ্ছি, তার কারণ টিক থেকে হিমোপ্রোটোজোয়ার ডিজিজটা হয়, যেটা কিন্তু বেশ মারাত্মক। এবং এখন প্রায় 10টা কুকুরকে যদি র্যান্ডামলি টেস্ট করা হয়, তাহলে তার মধ্যে 8টা কুকুরেই হিমোপ্রোটোজোয়া পজিটিভ পাওয়া যাচ্ছে। সে কুকুরটার সিমটম হয়তো নেই, কিন্তু রক্তের মধ্যে সেটা বসে আছে। এরকম ঘটনা পাওয়া যায়, কারণ টিক্স এর পপুলেশন আগের তুলনায় বেড়েছে। এবং সেই টিক্স পপুলেশন বাড়ার ফলে এগুলো কুকুরের গায়েও যেমন আছে, তারা কুকুরের থেকে তার ভেতর রোগও ছড়িয়ে যাচ্ছে। তাই টিক্স পপুলেশনকে কন্ট্রোল করাটা কুকুরের গায়ে খুব জরুরি হয়ে পড়েছে আজকের দিনে। সেই কারণে আমি একদম প্রথমের দিকে একটোপ্যারাসাইট কন্ট্রোলের কথাও কিন্তু বলেছি, এই টিক্স গুলোই হলো একটোপ্যারাসাইট। হুম। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের পুরো পডকাস্টটাতে যদি কেউ সত্যি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনক্লুডিং মি, আমিও বলছি, আমি যে কতটা নলেজ অ্যাকোয়ার করলাম। কারণ আমার বাড়িতে এখনো একটা বাচ্চা আছে, তার অনেক বয়স, 14 বছর বয়স তার। স্টিল সে তো এখনো জীবিত। তার টেক কেয়ার করার হ্যাঁ, ক্ষেত্রে আর সত্যি কথা বলতে একজন ওনার হিসেবে বা বা মা হিসেবে, মা বলেই বলি যদি, ও তো সন্তান। সত্যি কথা বলতে বাচ্চাকে বড় করতে করতেও না তার অবজারভেশনে বোঝা যায় যে এর এই হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে বা এই ধরনের হ্যাঁ, সমস্যাটা এর থেকে হচ্ছে। তো একদম। আমি এটা সকলকে বলবো, পডকাস্টের একদম শেষ পর্যায়ে আমি সকলকে এই কথাটা বলবো। হয়তো আপনাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকতে পারে, অবশ্যই এই হ্যাঁ, ভিডিওর কমেন্টে প্রশ্নটা করতে পারেন।
এবং আমি ডাক্তারবাবুকে অনুরোধ করবো যে যদি আপনি একটু কমেন্ট গুলো পরে হ্যাঁ পড়েন হ্যাঁ এবং রিপ্লাই দেন, হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। অবশ্যই এবং অবশ্যই অবশ্যই। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস, ফিজিক্যাল অ্যাওয়ারনেস এর ব্যাপারে আমরা হুম মোটামুটি অনেকটা আলোচনা করেছি, কিন্তু এক্ষেত্রে একটা কথা হুম হুম বলবো। একটা কুকুর বলুন, একটা বেড়াল বলুন, বা কোনো পোষ্য বলুন, তাকে যখন আপনি নিচ্ছেন, আপনি আনছেন, সেটা কিন্তু কোনোভাবেই শখে হতে পারে না। কারণ কারুকে বাড়িতে আনা, কোনো সন্তানকে নেওয়া মানে সে আমাদের সারা জীবনের রেসপন্সিবিলিটি, বা ধরে নেওয়া যেতে পারে ওর সারা জীবনকালের রেসপন্সিবিলিটি আপনার উপর। সুতরাং সেটা মাথায় রাখবেন, শখের জন্য বাচ্চাকে আনবেন না। যদি আনেন, তাহলে যথাযথ, আমাদের এখনো পর্যন্ত তো পড়াশোনা জানা মানুষজন আমাদের সান্নিধ্যে রয়েছে, তাদের হেল্প নিয়ে, ডাক্তারবাবুদের হেল্প নিয়ে বাচ্চাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সাহিত্য বিজ্ঞানে এরকম অনেক কাজ করতে থাকবে। আর ডাক্তারবাবু, একটা ছোট্ট শেষ অনুরোধ আপনার কাছে রাখবো। হুম, আমি আরো একটা হ্যাঁ পডকাস্ট করব, আমার ইচ্ছা আছে, যেটা পেটের সাইকোলজিক্যাল হেলথ নিয়ে। সেটার জন্য যদি অবশ্যই অবশ্যই। আপনি আপনার সময় মতো সাহিত্য বিজ্ঞানীকে একটু সময় দেন, খুব ভালো লাগবে। আমি হ্যাঁ হ্যাঁ, এটা জানাটা খুব অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। একদম আপনারা এরকম কাজ আরো চালিয়ে যান, এটাই আমি চাই। এবং শুধু পেট রিলেটেড নয়, যেহেতু আপনাদের সাহিত্য এবং বিজ্ঞান দুটো হ্যাঁ, আপনাদের বিষয়, তো হ্যাঁ, বিজ্ঞানের সাথে সাহিত্য তো ওতপ্রোতভাবে জড়িত। তো বিজ্ঞানের বিষয়গুলোকে নজরে রাখুন, এবং বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে আমাদের শুধু নিজস্ব বিষয়টা নয়, ভেটেনারি তো অবশ্যই একটা দরকারি, সেটাকে নিয়েও আলোচনা করবো। এবং অবশ্যই যখন আপনার দরকার হবে জানাবেন, আমি চেষ্টা করবো আমার নিয়ারেস্ট অ্যাভেলেবেল টাইম আপনাকে দেওয়ার। অবশ্যই। অবশ্যই, ধন্যবাদ। অবশ্যই। ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার চ্যানেলে আমার কাজ ভালো লাগলে, বা চ্যানেলের উদ্যোগটা ভালো লাগলে, আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেশি থেকে বেশি সংখ্যক শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।